হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল ইন WBPSC वाला আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আপকামিং অনেকগুলো এক্সামিনেশন রয়েছে একদম যেগুলো একদম তোমাদের দোরগোড়ায়, তো সেগুলো যাতে প্রিপারেশন তোমরা খুব ভালোভাবে নিতে পারো তার জন্য WBPSC वाला তরফ থেকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমরা কিছু কিছু ইম্পর্টেন্ট ভিডিওস পাচ্ছ, যার দরুন তোমরা কিছু কিছু চ্যাপ্টার বা কিছু কিছু টপিক তোমরা ভালোভাবে রেডি করে নিতে পারছো। সেরকমই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট একটা টপিক, অর্থাৎ ব্যাকবোন বলতে পারো ইংলিশের। কেন বলছি, যে কোনো পার্টস অফ স্পিচই বা পার্টস অফ স্পিচের মেম্বারই হচ্ছে ব্যাকবোন ইংলিশ সাবজেক্টটিকে তোমাদের আয়ত্ত করার জন্য পরীক্ষার পার্সপেক্টিভে। তো সেখানে কিন্তু ভার্বের গুরুত্ব অপরিসীম। ভার্বকে যদি ভালোভাবে শিখতে পারো তাহলে সেটা তোমাকে অনেকটা বাদবাকি চ্যাপ্টারগুলোকে রেডি করতে সাহায্য করে দেবে, যার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে টেন্স। টেন্স ভালোভাবে শিখতে গেলে বাবা ভার্ব খুব ভালোভাবে জানতে হবে, বিকজ টেন্স আর কিছুই নয়, ভার্বের ফর্ম। ঠিক আছে, যেগুলো আমি তোমাদের ভালোভাবে বুঝিয়েছিলাম। টেন্স রিলেটেড ভিডিও কিন্তু একটা এই পার্টিকুলার চ্যানেলে রেকর্ডেড ফরম্যাটে ক্লাসে কিন্তু চলে গেছে। আশা করছি অনেকে দেখে ক্লাসটি উপকৃত হয়েছে এবং অনেকে আমাকে বলেছিলে যে ম্যাম একটু ভার্বটাও আমাদের বুঝিয়ে দিলে বা ভার্বটাও একটু ভালোভাবে করিয়ে দিলে আমাদের সুবিধা হয়। তো সেই কারণে আজকে তোমাদের রিকোয়েস্ট রেখে ভার্ব টপিকটা আজকে কিন্তু আমরা মোটামুটি র্যাপ আপ করে নেওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক। দেখো তাহলে অ্যাবাউট ভার্বের সম্পর্কে জানবো, ভার্বের কি কি ক্লাসিফিকেশন আছে, কিভাবে দেখো ভার্বকে অনেকভাবে ক্যাটাগরাইজ করা যায়। তো পরীক্ষার পার্সপেক্টিভে কি কি টাইপ এর ভার্ব আমাকে জানতে হবে, ভার্বের কাজ সম্পর্কে জানতে হবে। বারবার আমি তোমাদের বলেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা যখন কম্পিটিটিভ এক্সামিনেশনে ফিল্ডে আসি তখন এসে আমরা জানতে পারি যে একাডেমিক রিলেটেড পড়াশোনাকে ছেড়ে দিয়ে এখন আমাদের কনসেন্ট্রেশন রাখতে হবে কিসে না, ফাংশনাল গ্রামারকে ভালোভাবে শিখতে হবে। অর্থাৎ একটা পার্টিকুলার ওয়ার্ড সেন্টেন্সে কিভাবে ইউজ হয়েছে সেটাকে আমাকে জানতে হবে। কোনো একটা ওয়ার্ড দেখেই তাকে আইডেন্টিফাই করে ফেলো না যে এই পার্টিকুলার ওয়ার্ডটা কোনো নাউনই হতে পারে, এই পার্টিকুলার ওয়ার্ডটা কোনো প্রোনাউন হতে পারে, বা এই পার্টিকুলার ওয়ার্ড ভার্বও হতে পারে। এরকম কিন্তু আমি অনেক রকম এক্সাম্পল তোমাদের দেওয়ার চেষ্টা করেছি এবং রেকর্ডেড ফরম্যাটে প্রচুর ভিডিও রয়েছে যেখানে ইংলিশের ফান্ডামেন্টালস বা বেসিক কনসেপ্টস কিছু ডিসকাস করা আছে। সেগুলো যদি ক্লাসটা করে নিয়ে তারপর তোমরা যদি এই ভিডিওটা দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে। চলো শুরু করা যাক। ভার্ব সম্পর্কে আমরা আজকে ভালোভাবে জানার চেষ্টা করব। তো একটা ভিডিওর মাধ্যমে আমি বারবার বলছি, ওভারঅল পুরো ভার্ব টপিকটা কভার করা ইজ নট পসিবল। যারা আমার অ্যাপের স্টুডেন্ট তারা সবাই জানে যে কিভাবে আমরা 3-4টে ক্লাসের মাধ্যমে আমরা ভার্বটাকে রেডি করেছি। তো একটা ভিডিওর মাধ্যমে কনসাইজ ওয়েতে আমি তোমাদের কাছে তুলে ধরতে চাইবো যে কি কি পয়েন্ট বা কোন কোন জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে যে কোনো যে এক্সামিনেশন যেগুলো চলছে, স্পেশালি সেন্ট্রাল লেভেল এক্সামিনেশন, WBCS বলতে পারো, স্টেট লেভেল এক্সামিনেশনে বা আদার্স যে এক্সামিনেশন আছে যেখানে গ্রামার তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে কি কি জায়গা থেকে প্রশ্ন আসতে পারে বা কোন কোন জায়গাগুলোকে প্রেফার করা হয় সেগুলো তোমরা আজকে ক্লাসের মাধ্যমে জানতে পারবে। অবশ্যই আমরা বেসিক কিছু কনসেপ্ট বিল্ড করার চেষ্টা করব, তার উপর ভর করে কিন্তু যেটা তোমরা ভার্বের অ্যাডভান্স পোর্শন বলে থাকো, অর্থাৎ নন ফাইনাইট ভার্বের ক্যাটাগরিটা তোমরা অ্যাডভান্স পোর্শনের মধ্যে ফেলে থাকো। আশা করছি আজকে ক্লাসের পরে তোমরা কিছু হলেও তার ব্যাপারে তোমরা একটু আইডিয়া পাবে এবং ভয়টা তোমাদের কাটবে। চলো শুরু করা যাক। তো হোয়াট ইজ ভার্ব যদি তোমাদের প্রশ্ন করা হয়, অনেক প্রশ্নের মানে এরকম প্রশ্ন যদি আমি তোমাদের ক্লাসেও করি তো মাঝে মাঝে তোমাদের কাছ থেকে উত্তর পাই, ম্যাম ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, তো তোমাকে যদি তোমার ভালো নাম জিজ্ঞেস করা হয় এবং তুমি তোমার বাড়ির নামও বলছো তার সাথে, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। ভার্ব কি যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তার মানে তোমাকে ভার্বের অ্যাকশন বাবা জানতে চাওয়া হয়েছে, ভার্ব কি হিসাবে কাজ করছে সেন্টেন্সে সেটা তোমাকে বুঝতে হবে। দেখো ছোটবেলা থেকে আমরা যেভাবে পড়াশোনা করে এসেছি, বাদবাকি পার্টস অফ স্পিচের থেকেও তোমরা বেশি ভালো আইডেন্টিফাই করতে পারো ভার্বকে, তাই তো? অর্থাৎ ভার্ব সবাই জানো যে ভার্ব কি না, ভার্বের মাধ্যমে কাজ করা বোঝায়, এটা তোমাদের উত্তর হয়ে থাকে অনেক সময়। তো বারবার বলবো যে বাংলা একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা, সেটার ইনফ্লুয়েন্স তো থাকবেই। যখন আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্ন করব বা আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যখন লার্ন করতে চাই তখন তার একটা ইনফ্লুয়েন্স কাজ করে, এটা স্বাভাবিক ব্যাপার এবং প্রত্যেকের মধ্যেই সেই গুণটা থাকে বা এটা আমাদের প্রত্যেকেরই প্রবলেম হয়ে থাকে। কিন্তু ব্যাপারটা কি, সেটাকে হ্যাবিটে বাবা পরিণত করো না। কোথায় কি পড়ানো হচ্ছে বা কোথায় কিভাবে ফলো করা হচ্ছে সব জিনিসই আমার কাছে উপকৃত কিনা সেটা তোমাকে জানতে হবে। অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা, সেটা দিয়ে কখনো ইংলিশকে রিলেট করে শেখো না। দুটো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তাদের একদম নর্মাল আমি যদি বেসিক বলি তাদের সেন্টেন্সের স্ট্রাকচার
ফলো করো, দুটো ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে বাংলা দিয়ে ইংলিশকে রিলেট করে ছোটোবেলায় হয়তো আমরা শিখেছি, বাট এখন সেটা যদি শেখো তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। টেন্সের ক্ষেত্রে অনেক সময় দেখেছি তোমরা টেন্সের মানে বাংলা দিয়ে তোমরা সেটাকে রিলেট করার চেষ্টা করো, যদি রিলেট করো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে, শুধু বাংলা বলছি না, যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি যদি টেন্সের কিছু পার্টিকুলার আমরা ভাগগুলো যে দেখে থাকি, প্রেজেন্ট পারফেক্ট বলে থাকো, পাস্ট পারফেক্ট বলে থাকো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে থাকো, তো সেগুলোকে যদি তুমি রিলেট করার চেষ্টা করো বাংলার মতো করে, তাহলে কিন্তু সেখানে গুলিয়ে যাবে বাবা, এবং কখনোই তোমরা বুঝতে পারবে না। যখনই বুঝতে পারবে না তখন সেখানে তোমরা মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করো, আর সেটা হচ্ছে সব থেকে বড় ডেঞ্জারাস জিনিস। মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করবে না, ইটস ভেরি ডেঞ্জারাস তোমাদের পরীক্ষার জন্য। কেন? কারণ মুখস্থ বিদ্যার উপর ভর করে তোমরা বেশি দিন এগোতে পারবে না, স্পেশালি ইংলিশ সাবজেক্টের কথা বলছি। এখানে একটু লজিক্যালি ব্যাপারটা ভেবে থাকতে হবে তোমাদের। আমি বারবার বলেছি গ্রামারের 70% গ্রামার তোমরা কিন্তু লজিক অ্যাপ্লাই করে, কনসেপ্ট ক্লিয়ার করে তোমরা বুঝে দিতে পারবে। আর যে বেসিক কনসেপ্টসগুলো রয়েছে বা যেগুলো ফান্ডামেন্টালস রয়েছে ইংলিশের, সেগুলোকে তোমাকে একটু মনে রাখতে হবে। তাহলে 20% বা 30% মতো আমাকে মুখস্থ বিদ্যার উপর ভর করে ইংলিশ শিখতে হচ্ছে, বাকি 70% গ্রামারের ক্ষেত্রে কিন্তু কনসেপচুয়াল ক্ল্যারিটি তোমাকে বিল্ড করে রাখতে হবে, কারণ পরীক্ষার প্রশ্ন কিন্তু তার উপরই করা হচ্ছে। তাহলে ভার্ব আমরা কি জানবো, যে ভার্বের মাধ্যমে শুধু কাজ করা বাবা বোঝায় না, ভার্বের মাধ্যমে শুধু কাজ করা নয়, ভার্বের মাধ্যমে তোমার স্টেট অফ বিংও বুঝিয়ে থাকে। অর্থাৎ এখানেই কিন্তু দেখো আমার ভার্বে দুটো ক্যাটাগরিতে ভাগ হয়ে গেল, তাই তো? এখন ছোটবেলা থেকে শুধু আমরা জেনে এসেছিলাম যে ভার্বের মাধ্যমে তো ম্যাম কাজ করাই বোঝায় না, ভার্বের মাধ্যমে আমরা অ্যাকশনও ডিনোট করি, ঠিক আছে, আর ভার্বের মাধ্যমে আমরা স্টেটও ডিনোট করে থাকি। স্টেট মানে আমার অবস্থা, স্টেট অফ বিং বোঝায়, অর্থাৎ স্টেট অফ বিং ও ডিনোট করে থাকি। যেমন আমি যদি বলি, ধরো একটা সেন্টেন্সই বলে ফেলি তাহলে তোমাদের সুবিধা হবে, এখানেও সেন্টেন্স লেখা আছে। আমি তো বলি হি ইজ আ ডক্টর। হি ইজ আ ডক্টর বললে এখানে কি কোনো কাজ হচ্ছে বাবা? এখানে কোনো কাজ হচ্ছে না, এখানে ওর অবস্থা বোঝাচ্ছে যে সে একজন ডাক্তার, এখানে কোনো কাজ হচ্ছে না বাবা। তাহলে এই যে ইজ ভার্বটা ইউজ করা হয়েছে, তোমরা তো যদি কোনো কাজ করা বোঝায় তাকে যদি ভার্ব বলো, তাহলে ইজ কি যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ইজটা তাহলে এখানে কি কাজ করছে, এটাও তো ভার্ব, বাট এ কিন্তু কোনো অ্যাকশন বাবা দেখাচ্ছে না, তাহলে কি ভার্ব নয়? অবশ্যই ভার্ব। তাহলে এই ধরনের ভার্বকে আমরা কি বলতে পারি, এগুলো তোমাকে জানতে হবে। অর্থাৎ স্টেট ডিনোট করার মতো যে ওয়ার্ডগুলো থাকে বা যে ভার্বগুলো থাকে তাকে আমরা বলে ফেলছি কি স্টেটিভ ভার্ব বাবা। কি বলে ফেলছি? স্টেট যারা ডিনোট করে থাকে তাদেরকে আমরা বলে ফেলছি স্টেটিভ ভার্ব, ঠিক আছে। আর অ্যাকশন যারা ডিনোট করে তাদেরকে আমরা কি বলবো? অ্যাকশন ভার্ব। তাহলে এখানে দেখো ভার্বের একটা বেসিক বা ওভারঅল একটা ক্লাসিফিকেশন হয়ে গেল, যে ভার্ব দু রকমের আমরা দেখতে পাই, শুধু ভার্বের মাধ্যমে কাজ করাই বোঝায় না, ভার্বের মাধ্যমে আমরা অ্যাকশনের সাথে সাথে স্টেট অফ বিংও ডিনোট করে থাকি, ঠিক আছে। তাহলে দুটো রকম ভাগ পেয়ে গেলাম। কোনো গ্রামারিয়ানরা ভার্বের প্রচুর ক্লাসিফিকেশন দেখিয়ে থাকে তোমাদের, কোনো বইতে দেখতে পাবে ভার্বকে হচ্ছে অ্যাকশন ভার্বের সাথে সাথে, মানে ডুইং ভার্বের সাথে সাথে, তার সাথে হ্যাপেনিং ভার্ব, বিং ভার্ব, এরকম অনেক রকমভাবে ভাগ করছে। একই ব্যাপার, ওভারঅল যদি আমরা দেখি দুটো ক্যাটাগরিতে আমরা ভার্বকে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে স্টেটিভ ভার্ব। অ্যাকশন ভার্ব মানে যার মাধ্যমে তোমরা কাজ করা বোঝাচ্ছ। এই যে কিছু জনকে প্রশ্ন করলেই, যদি এটা লাইভ ক্লাস হতো অবশ্যই তোমরা বলতে যে অ্যাকশন ভার্ব হচ্ছে কাজ করাই বোঝায়, ভার্ব মানে কাজ করা বোঝায়। তাছাড়াও হচ্ছে স্টেটিভ ভার্বও আমরা দেখতে পারি, অর্থাৎ যার মাধ্যমে আমরা স্টেট ডিনোট করছি। তাহলে এখানে আমরা দু তিনটে এক্সাম্পল দেখে নেব। দেখো মেঘনা ইজ গোয়িং টু স্কুল, সেখানে কাজ হচ্ছে, গোয়িং এর মাধ্যমে আমরা বুঝতে পারছি কোথাও যাওয়া, মানে এটা অ্যাকশন ডিনোট করছে, তাহলে এখানে অ্যাকশন ভার্ব ইউজ করা হয়েছে। নেক্সট দেখো অনিল ইজ আ গুড বয়, দেখো গুড বয় এটা কোনো কাজ নয়, তার অবস্থা বোঝে, সে কি না সে একটা ভালো ছেলে, তো এখানে কিন্তু অ্যাকশন ভার্ব নয়, এখানে আমরা স্টেটিভ ভার্ব ইউজ করেছি। জেনারেলি আমরা যখন দেখবে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেখি যে বি ভার্ব, তোমরা আশা করছি বি ভার্ব সম্পর্কে সবাই অ্যাওয়্যার তার ব্যাপারে, যদি না অ্যাওয়্যার থেকে থাকো কোনো অসুবিধা নেই, আমরা আজকে ক্লাসের মাধ্যমে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্বের সম্পর্কে জানবো। তো বি ভার্ব জেনারেলি যখন দেখবে সেন্টেন্সে তারা মেইন ভার্ব হিসাবে কাজ করে। মেইন ভার্ব মানে আমরা জানি যে মেইন ভার্ব যে ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের সমস্ত দায়িত্ব তার উপর থাকে, অর্থাৎ সাবজেক্টের সাথে যে এগ্রিমেন্ট হয়, আমরা জানি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট,
এটা আলাদা করে তোমরা চ্যাপ্টার হিসাবে ডিনোট করো, বাট এগুলো হচ্ছে কিছু ফান্ডামেন্টালস যেগুলো মনে রাখতে হয়। যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। কেন হবে? বিকজ সাবজেক্ট অ্যান্ড ভার্বের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে, তারা কেউ একে অপরকে হাতছাড়া চলবে না বা হাত ছেড়ে চলবে না, একসাথে চলবে। তার মানে কি ভার্ব যেটা মেইন ভার্ব, যারা মেইন ভার্ব সেন্টেন্সের তাদের ওপর অনেক দায়িত্ব থাকে, অর্থাৎ সেন্টেন্সে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্টটা বজায় রাখতে হলে মেইন ভার্বকে রাখতে হবে। অর্থাৎ দেখবে তুমি যদি সাবজেক্ট চেঞ্জ করে ফেলো মেইন ভার্বও চেঞ্জ হয়ে যাবে, তাই না? সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে মেইন ভার্বকেও সিঙ্গুলার থাকতে হবে। আর কোনো সময় দেখবে যে মেইন ভার্ব অতিরিক্ত কাজ করে ফেলছে, আবার অনেক সময় কি হচ্ছে সে আর বেশি কাজ করতে পারছে না বা লোড নিতে পারছে না, তো মাঝে মাঝে মেইন ভার্বকে সাহায্য করার জন্য সেন্টেন্সে আমাদের হেল্পিং ভার্বের প্রয়োজনীয়তা হয়। তো হেল্পিং ভার্ব কখন আসে? মেইন ভার্বকে সাহায্য করার জন্য। যখন আমরা কিছু দেখবে টেন্স ডিনোট করি তার ফর্মগুলো, ভার্বের ফর্মগুলো, সেখানে হেল্পিং ভার্ব কিন্তু সাহায্য করে। যেমন মেইন ভার্ব, শুধু মেইন ভার্ব কিন্তু সেন্টেন্সে কন্টিনিউয়াস এফেক্ট দেখাতে পারে না। এই কন্টিনিউয়াস এফেক্ট যদি সেন্টেন্সে আমাকে প্রয়োগ করতে হয় বা দেখাতে হয় তখন কিন্তু আমাকে হেল্পিং ভার্ব লাগবে, অর্থাৎ মেইন ভার্ব এত কাজ করতে পারবে না। তো যাই হোক, যদি আমরা দেখি সেন্টেন্সে একটাই ভার্বের অস্তিত্ব রয়েছে এবং সেখানে যদি দেখি আমরা বি ভার্ব ইউজ করা আছে, তার মানে কি বিকে আমরা মেইন ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ করেছি। মনে রাখবে বি ভার্ব যখন মেইন ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ হয় তখন সে লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করে। বাবা, লিঙ্কিং মানে কি? লিঙ্ক করার কাজ করা, যোগ করার কাজ করা। তো সে তখন কি হয়ে যায়? লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করে। লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করা মানে হচ্ছে, দেখো এখানে অনল ইজ আ গুড বয়। তো ভালো করে দেখো, এই যে গুড বয় লেখা, গুড বয়টা অনলের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে। তার মানে এটা হয়ে গেল অনলের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে। তাহলে এটাকে আমরা কি বলে দেবো? এটা দেখো এক্সট্রা ইনফরমেশন এবং অনল এই দুটো জিনিসকে জোড়ার কাজ করছে কে? বি ভার্ব। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সেটাকে আমরা কি বলে দিচ্ছি? তার জন্য ইজকে আমরা কি বলে দিচ্ছি? দেখো ইজ হচ্ছে যেন অনল এবং তার ব্যাপারে যে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ আরও ভালোভাবে যদি আমি বলি, এই এক্সট্রা ইনফরমেশনের একটা নাম আছে। এই যে গুড বয়, এটাকে আমরা কি বলে দিতে পারবো? এটা হচ্ছে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে দিতে পারবো। বাবা, সাবজেক্ট কমপ্লিমেন্ট, একে অপরের পরিপূরক। দেখো গুড বয়ও যে অনলও সে একে অপরের পরিপূরক হিসাবে কাজ করছে এবং সাবজেক্টকে তার কমপ্লিমেন্টের সাথে জোড়ার কাজ করছে। দেখো ইজ ভার্বটা, তাই ইজ এখানে মেইন ভার্ব হিসাবে কাজ করছে এবং যখনই দেখবে যে বি ভার্ব, শুধু ইজ নয় আরও থাকতে পারে, ওয়ার্ডও থাকতে পারে, ওয়াজও থাকতে পারে, তো যখন দেখবে যে বি ভার্বের এনি ফর্ম মেইন ভার্ব হিসাবে সেন্টেন্সে কাজ করছে তখন সে লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করে। সাবজেক্টকে দেখো এখানে এটা আনাল সাবজেক্ট, তার সাথে তার কমপ্লিমেন্টকে জোড়ার কাজ করছে। সাবজেক্টের সাথে সাবজেক্ট কমপ্লিমেন্টকে জোড়ার কাজ দেখো ইজ করছে, তাই ইজকে এখানে আমরা লিঙ্কিং ভার্ব বলে দিচ্ছি। এবং তার সাথে সাথে মনে রেখো ইজ ভার্বের মাধ্যমে বাবা কোনো কাজ করা বোঝাচ্ছে না, তাইকে কিন্তু আমরা অ্যাকশন ভার্ব বলতে পারবো না। তা বলে কি সে ভার্ব নয়? অবশ্যই ভার্ব, সেও দেখো এখানে কাজ করছে কোনো না কোনো, তাই তো? চল নেক্সট, জয়ন্ত ওয়ার্কস ইন দ্য মর্নিং। দেখো ওয়ার্কস এখানে কাজ করা বোঝাচ্ছে, তাই এটাকে অ্যাকশন ভার্ব আমরা বলতে পারি। এটা কি ভার্ব? অ্যাকশন ভার্ব। তাহলে আমরা বুঝে গেলাম যে ভার্বকে আমরা দুরকম, ওভারঅল ভার্বকে আমরা দুরকম ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। ক্লিয়ার? তাহলে ভার্বের সম্পর্কে একটা ছোটোখাটো ইন্ট্রোডাকশন নিলাম। চলো পরবর্তী এবার আমাদের যে বেসিক জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই যে মেইন ভার্ব যারা সেন্টেন্সে ইউজ হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আরও একটা ডিভিশন আমরা কি দেখলাম যে ভার্বের আরও দুটো ভাগ আমরা করতে পারবো। এরপরে আমি পেজে আবার দেখিয়েছি তোমাদের, একটা হচ্ছে মেইন ভার্ব, আরেকটাকে আমরা কি বলে দিচ্ছি? হেল্পিং ভার্ব। আরেকটাকে আমরা কি বলে দিচ্ছি? হেল্পিং ভার্ব। এবার দেখো এই যে মেইন ভার্ব, আমি তোমাদের বারবার বলার চেষ্টা করছি যে মেইন ভার্ব সেন্টেন্সে অনেক কাজ করে থাকে এবং মেইন ভার্ব যেহেতু সেন্টেন্সে অনেক কাজ করে থাকে, যে কাজটা কোন সময় হয়েছে, প্রেজেন্টে হয়েছে তাহলে প্রেজেন্টে ফর্ম ইউজ করতে হবে মেইন ভার্বের। কাজটা কখন হয়েছে, পাস্টে হয়েছে তাহলে পাস্টে ফর্ম ইউজ করতে হবে ভার্বের। কাজটা কে করেছে, সিঙ্গুলার সাবজেক্ট করেছে না প্লুরাল সাবজেক্ট করেছে, তার অ্যাকর্ডিং একেও মানে মেইন ভার্বকেও চেঞ্জ হতে হবে। তাহলে মেইন ভার্ব অনেক কাজ করে থাকে, তার জন্য মেইন ভার্বেরও বাবা আমরা 5টা ফর্ম দেখে থাকি। ঠিক আছে, এই 5টা ফর্ম নিয়ে আমরা এখন ডিসকাস করবো এবং এদের নাম কি আছে সেগুলো আমরা বাবা দেখে নেবো। ঠিক আছে, তো দেখো মেইন ভার্ব জেনারেলি আমরা সেন্টেন্সে যে ভার্বগুলো দেখি ইউজ হতে, সেই ভার্বের বাবা 5টা ফর্ম থাকে।
তো আমি যেটা বেশিরভাগ কমনভাবে ইউজ করি, একটা ছোট্ট ভার্ব নিয়ে ডিসকাস করি, এটা বুঝিয়ে দেবো। এরকম প্রত্যেকটা ভার্বেরই 5টা ফর্ম থাকে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো একটা ভার্বকে দিয়ে। কেন বোঝাচ্ছি? বিকজ অনেক ভার্ব দেখবে তাদের 5টা ফর্ম আছে ঠিকই, কিন্তু কি হয় যে এই যে ভার্বের সেকেন্ড ফর্ম আর ভার্বের থার্ড ফর্ম অনেক ভার্বের একই ইউজ হয়, ঠিক আছে? একই রকম দেখতে ভার্বের থার্ড ফর্ম এবং সেকেন্ড ফর্ম ইউজ হয় অনেক ভার্বের। তাই একটা ভার্ব আছে যার প্রচুর ভ্যারিয়েশন আছে ফার্স্ট ফর্ম থেকে একদম 5th ফর্ম পর্যন্ত। তো সেটাকে আমি এক্সাম্পল হিসাবে তোমাদের নিচ্ছি। দ্য ভার্ব ইজ গো। গো ভার্ব দিয়ে আমি বোঝাবো, তাহলেই বুঝতে পারবে যে ভার্বের যে 5টা ফর্ম আছে সেটা সম্পর্কে আমাকে জানতে হবে। এই গো ভার্বটা লিখেছি মানে এই নয় যে এই ভার্ব অতিরিক্ত আর কোনো ভার্ব নেই। সমস্ত যে ভার্ব যেগুলোকে মেইন ভার্ব হিসাবে তোমরা সেন্টেন্সে ইউজ করছো প্রত্যেকেরই এই 5টা করে ফর্ম তোমরা দেখতে পাবে, ঠিক আছে? জেনারেলি তাহলে এই যে গো এর সেকেন্ড ফর্ম আমরা কি জানি? কি হয়ে যাবে? ওয়েন্ট হয়ে যাবে। থার্ড ফর্ম কি হয়ে যাবে? গান হয়ে যাবে। ফোর্থ ফর্ম কি হয়ে যাবে? গোয়িং হয়ে যাবে। আর ফিফথ ফর্ম কি হয়ে যাবে? গোজ হয়ে যাবে। এই হচ্ছে দেখো গো ভার্বের 5টা ফর্ম। ওকে, তাহলে প্রথমে যে ফর্ম আছে, হ্যাঁ প্রথমে যে ফর্ম আছে মনে রেখো, যে কোনো ভার্ব, পৃথিবীর যে কোনো ভার্ব নিয়ে নাও, সেই ভার্ব যা তার যে ফার্স্ট ফর্ম বা তার যে বেস ফর্ম, এই যে ফার্স্ট ফর্মকে কি বলে? বেস ফর্ম। তার যে বেস ফর্ম বা তার যে ফার্স্ট ফর্ম সেটা সবসময় বাবা প্লুরালে থাকে, প্লুরাল। তাহলে মনে রেখো ভার্ব তার বেস ফর্ম বা ফার্স্ট ফর্মে অলওয়েজ প্লুরালে থাকে। গট ইট? তাহলে ভার্বের এই বেস ফর্মের সাথে যখন আমরা এস ইএস অ্যাড করি তখন ওই ভার্বের 5th ফর্মকে আমরা তৈরি করি। বোঝা গেল? তাহলে এস ইএস অ্যাড যে করি ভার্বের বেস ফর্মের সাথে, সেখানে আমরা সিঙ্গুলার ফর্ম পাই ভার্বের, অর্থাৎ একে আমরা সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইউজ করতে পারবো। আর ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্মকে তোমরা প্লুরাল হিসাবে ট্রিট করে প্লুরাল সাবজেক্টের সাথে ইউজ করতে পারবে সেন্টেন্সে। বোঝা গেল? তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম আর ভার্বের 5th ফর্ম দুটোই মনে রেখো, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলে দেবো সিম্পল প্রেজেন্টে এদেরকে ইউজ করে। দেখো ভার্বের ফার্স্ট ফর্মও সিম্পল প্রেজেন্ট, ভার্বের 5th ফর্মও সিম্পল প্রেজেন্ট। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম আর ভার্বের 5th ফর্মকে সিম্পল প্রেজেন্ট ফর্ম বলা হয়। এদেরকে প্রেজেন্টে কোনো অ্যাকশন ডিনোট করার জন্য এই দুটো ভার্বের ফর্মকে তোমরা ইউজ করতে পারো। একটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম আর এটা হচ্ছে ভার্বের 5th ফর্ম। ফার্স্ট ফর্মকে কখন ইউজ করব? যখন সাবজেক্ট প্লুরাল হবে তখন অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হবে। যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন ভার্বের 5th ফর্ম ইউজ হবে, যেটা এস ইএস অ্যাড করে আমরা তৈরি করি। আশা করছি এটা ক্লিয়ার হলো। নেক্সট চলে আসো ভার্বের সেকেন্ড ফর্ম, যেটা দেখো ওয়েন্ট, অর্থাৎ এটাকে পাস্ট ডিনোট করার জন্য আমরা ইউজ করে থাকি। তাহলে এটাকে আমরা কি বলবো? সিম্পল পাস্ট ফর্ম। তাহলে ভার্বের সেকেন্ড ফর্মকে দিয়ে আমরা সিম্পল পাস্টে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকে ডিনোট করতে পারি। ক্লিয়ার? এবার পড়ে থাকলো দেখো ভার্বের থার্ড ফর্ম আর ভার্বের 4th ফর্ম, তাই তো? এই দুটো ফর্ম পড়ে থাকলো। এবার ভালো করে মাথায় রেখো যে ভার্বের থার্ড ফর্ম আর ভার্বের 4th ফর্ম, ভালো করে শোনো, এই দুটোকে কখনোই সেন্টেন্সে তুমি একা ইউজ করতে পারবে না ভার্ব হিসাবে। ভালো করে বোঝো কি বললাম? যদি তুমি ভার্বের থার্ড ফর্মকে সেন্টেন্সে ভার্ব হিসাবে ইউজ করতে চাও তাহলে কিন্তু এর সাথে একে তুমি সেন্টেন্সে একা ইউজ করতে পারবে না। অর্থাৎ তুমি বলতে পারো আই গো টু স্কুল, বলতে পারো। নেক্সট দেখো সেকেন্ড ফর্মকেও তুমি একা সেন্টেন্সে ইউজ করে দিতে পারবে। কি বলবে? আই ওয়েন্ট টু স্কুল, মানে তুমি গেছিলে। কিন্তু কখনো তুমি কি বলতে পারবে আই গান টু স্কুল? দেখো তুমি এখানে ভার্বের থার্ড ফর্ম প্রয়োগ করেছো এবং একে ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ করতে চাইছো। তাহলে ভার্বের থার্ড ফর্মকে যদি তুমি ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ করতে চাও তখনও এই স্ট্যান্ডলোন ইউজ করতে পারবে, মানে একা ইউজ করতে পারবে না। আই গান টু স্কুল আমরা কখনো বলি না, ঠিক আছে? নয় তোমাকে লিখতে হবে এখানে আই হ্যাভ গান টু স্কুল, লিখতে হবে কিনা বলো? তার মানে এখানে ভার্বের থার্ড ফর্ম আর ভার্বের 4th ফর্মকে ইউজ করতে গেলে তোমাকে অন্য ভার্বের সাহায্য নিতে হবে। তাহলে আরেকবার বলে দিই, কি বললাম? ভার্বের থার্ড ফর্ম এবং ভার্বের 4th ফর্ম সেন্টেন্সে কখনো একা ইউজ হবে না। এদেরকে সেন্টেন্সে ভার্ব হিসাবে ইউজ করতে গেলে তোমাকে অন্য ভার্বের সাহায্য নিতে হবে। অর্থাৎ মনে রেখো ভার্বের থার্ড ফর্মকে যদি ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ করতে চাও, নয় তোমাকে বি ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্মকে পেয়ার করে ইউজ করতে হবে, না হলে তোমাকে হ্যাভ ভার্বের সাথে
ভার্বের থার্ড ফর্মকে পেয়ার করে ইউজ করতে হবে। বোঝা গেল? ভার্বের থার্ড ফর্মকে যদি তুমি বি ভার্বের সাথে প্রয়োগ করে ইউজ করো তখন আমরা যে কথাবার্তাগুলো বলি সেগুলো প্যাসিভে বলি, প্যাসিভ সেন্টেন্সে আমরা ইউজ করি। বোঝা গেল? আর যখন হচ্ছে হ্যাভ ভার্বের সাথে আমরা ভার্বের থার্ড ফর্মকে প্রয়োগ করে ইউজ করি তখন আমরা সেন্টেন্স পারফেক্টে ইউজ করি। পারফেক্ট টেন্স কি ডিনোট করে? পারফেক্ট। ক্লিয়ার হলো? তাহলে প্যাসিভ বানাই আমরা ভার্বের থার্ড ফর্মকে বি ভার্বের সাথে প্রয়োগ করে, আর হচ্ছে পারফেক্ট টেন্সে আমরা লিখতে পারি হ্যাভ ভার্বের সাথে বি ভার্বের প্রয়োগ করে। ঠিক আছে? বোঝা গেল? তার মানে এই যে থার্ড ফর্ম যদি সেন্টেন্সে আমাকে ভার্ব হিসাবে ইউজ করতে হয়, বারবার কথাটা কেন বলছি, বিকজ এই যে ভার্বের থার্ড ফর্ম দেখছো সেই সেন্টেন্সে ভার্ব হিসাবেও ইউজ হতে পারে, সেই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবেও বাবা ইউজ হতে পারে। ঠিক আছে? ভার্ব হিসাবেও ইউজ করতে পারি আমরা সেন্টেন্সে, অ্যাডজেক্টিভ ভাবেও এরা সেন্টেন্সে ইউজ হতে পারে, যেটাকে আমরা বলে দিই পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল আমরা অ্যাডভান্স পোর্শনে ভার্বের গিয়ে পড়বো যে সেখানে সে কিন্তু কি হচ্ছে অ্যাডজেক্টিভের মতো বিহেভ করছে, এগুলো আমরা পড়বো, আগে বেসিকটা জেনে নাও। ঠিক আছে? তাহলে কি শিখলাম আমরা? ভার্বের থার্ড ফর্ম এবং ভার্বের ফোর্থ ফর্মকে সেন্টেন্সে যদি তোমরা ভার্ব হিসাবে ইউজ করতে চাও তাহলে এদের সাথে ভার্বের থার্ড ফর্মের সাথে তোমাকে বি ভার্বকে প্রয়োগ করতে হবে। বি ভার্ব মানে বি ভার্বের এনি ফর্ম। কটা ফর্ম হয় বি ভার্বের সেটাও আমরা দেখে নেব। আর হ্যাভ ভার্বের এনি ফর্ম, হ্যাভ ভার্বেরও প্রচুর ফর্ম হয়ে থাকে, কেন হয়ে থাকে সেটাও আমরা জানবো। তাহলে এই ফর্মগুলোর সাথে যদি তোমরা ভার্বের থার্ড ফর্মকে প্রয়োগ করো তাহলে আমরা বি ভার্বের সাথে প্যাসিভকে পাই, আর হ্যাভ ভার্বের সাথে থার্ড ফর্ম প্রয়োগ করলে আমরা পারফেক্টেড বা পারফেক্ট টেন্সে আমরা কথাবার্তা বলতে পারি। ক্লিয়ার? আর ভার্বের থার্ড ফর্মের নাম কি দেখো? পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ এরা ভার্ব হিসাবেও তো সেন্টেন্সে ইউজ হয়, পাস্ট পার্টিসিপল, অ্যান্ড অ্যাডজেক্টিভ হিসাবেও বাবা সেন্টেন্সে ইউজ হয়। বোঝা গেল? ঠিক আছে? যদি ভার্ব হিসাবে ইউজ করতে চাই তাহলে এর সাথে বি ভার্ব নালে হ্যাভ ভার্বকে প্রয়োগ করতে হবে। যদি অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে চাই তাহলে এটা সেন্টেন্সে একাও আসতে পারে। ক্লিয়ার? ভার্ব হিসাবে ইউজ করতে চাইলে কোনোদিন একা আসতে পারবে না, তাকে হেল্পিং ভার্বের প্রয়োজনীয়তা রয়েছে। আর যদি তুমি অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে চাও তাহলে কিন্তু সে একা সেন্টেন্সে আসতে পারে। ক্লিয়ার? চলো, ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্মও সেম জিনিস। ভার্বের থার্ড ফর্ম কিন্তু অনেক কাজ করে থাকে, যেটার নাম হচ্ছে আমরা দিয়েছি কি বা গ্রামারিয়ানরা প্রয়োগ করেছে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে। ভার্বের ফোর্থ ফর্মকে আমরা ভার্ব হিসাবেও সেন্টেন্সে ইউজ করতে পারি, অ্যাডজেক্টিভ হিসাবেও সেন্টেন্সে ইউজ করতে পারি। আরও একটা ফর্ম, আরও একটা টার্মিনোলজি আছে তোমরা জানো যে জারেন্ট হিসাবে, জারেন্ট হিসাবেও আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি। তাহলে ভার্বের থার্ড ফর্মের প্রচুর কাজ আছে বাবা। ঠিক আছে? তো জারেন্ট কি সেটা আমরা পরে গিয়ে জানছি, আগে এটা জেনে নিই যে ভার্বের যে ফোর্থ ফর্ম বা যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলছি সেটা অনেক রকমভাবে সেন্টেন্সে ইউজ হতে পারে। ঠিক আছে? তো যদি তোমাকে ভার্বের ফোর্থ ফর্মকে ভার্ব হিসাবে বাবা সেন্টেন্সে ইউজ করতে হয় তাহলে সব সময় মনে রেখো একে বি ভার্বের সাথে তোমাকে প্রয়োগ করে লিখতে হবে। আর যখনই তুমি বি ভার্বের সাথে একে প্রয়োগ করে সেন্টেন্সে ইউজ করবে তখন সে তোমাকে কন্টিনিউয়াস টেন্স ডিনোট করতে সাহায্য করে। ক্লিয়ার? যদি দেখো ভার্বের ফোর্থ ফর্মকে সেন্টেন্সে একা ইউজ হয়েছে তার মানে বুঝে নিতে হবে নয় সে সেখানে জারেন্ট হিসাবে কাজ করছে, নয় সে সেখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে বা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে কাজ করছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই দুটো জিনিস কিন্তু ভালো করে মনে রেখো। যদি ভার্ব হিসাবে ভার্বের থার্ড ফর্মকে ইউজ করতে হয় তাহলে বি ভার্ব এবং হ্যাভ ভার্বের সাথে একে অ্যাড করে ইউজ করতে পারি। যখন তুমি বি ভার্বের এনি ফর্মের সাথে ভার্বের থার্ড ফর্মকে প্রয়োগ করে সেন্টেন্সে ইউজ করবে সেন্টেন্স প্যাসিভ হয়ে যাবে। আর যখন আমরা হ্যাভ ভার্বের সাথে মানে ভার্বের থার্ড ফর্মকে প্রয়োগ করে ইউজ করব তখন সেটা আমাকে পারফেক্ট টেন্স ডিনোট করবে। ক্লিয়ার? আর যখন হচ্ছে আমরা ভার্বের ফোর্থ ফর্মকে সেন্টেন্সে ভার্ব হিসাবে ইউজ করতে চাইবো তখন তাকে অবশ্যই আমাকে বি ভার্বের সাথে পেয়ার করে লিখতে হবে। এছাড়াও এরা ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ হলে এদের হেল্পিং ভার্ব দরকার। আর যদি এরা হচ্ছে সেন্টেন্সে কি হিসাবে ইউজ হয়, অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয় বা ভার্বের ফোর্থ ফর্ম জেরেন্ট হিসাবে ইউজ হয় তাহলে এরা স্ট্যান্ডলোন সেন্টেন্সে ইউজ করতে পারবে তোমরা। ঠিক আছে? বোঝা গেল? তাহলে ভার্বের কটা ফর্ম হয় এবং তাদের কি নাম হয় সেগুলো আমরা ভালো করে দেখে নিলাম। চলো নেক্সট পেজে যাই। এবার দেখো বিভিন্ন রকমের আমরা টাইপস অফ ভার্ব দেখে থাকি, বিভিন্ন রকমের জিনিসপত্র আমাদের চোখে আসে, বাট পরীক্ষার পার্সপেক্টিভে যে ভার্বের ক্যাটাগরিগুলো বা ভার্বের ক্লাসিফিকেশনগুলো আমাদের মনে রাখতে হয় সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব।
পরবর্তী পেজে যাই। দেখো তাহলে আমরা আরও একটা রকমভাবে ভার্বকে ক্যাটেগরাইজ করতে পারি, দুটো ক্যাটেগরি পেতে পারি। একটাকে আমরা বলে দিচ্ছি মেইন ভার্ব, আর একটাকে আমরা বলে দিচ্ছি কি হেল্পিং ভার্ব। বোঝা গেল? তাহলে মেইন ভার্বেরই আমরা কি দেখলাম, 5টা ফর্ম আছে যেটা নিয়ে আমরা ডিসকাস করলাম, কার কি ইউজ আছে সেটাও আমরা ইউজগুলো আমরা কিন্তু জানলাম। এবার দেখো এই মেইন ভার্বকেও বাবা আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। জেনে রাখো নামগুলো, পরীক্ষার পার্সপেক্টিভে ট্রানজিটিভ ইনট্রানজিটিভই কাজে লাগে, ঠিক আছে? তাও জেনে রাখো যে মেইন ভার্বকে আমরা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অ্যান্ড ডাইট্রানজিটিভ এই 3টে ভাগে ভাগ করতে পারি। ওকে, তাহলে ট্রানজিটিভ যদি ভার্ব কেন নাম দেওয়া হয়েছে, ট্রানজিটিভ মানে দেখো এখানে একটা তোমরা ওয়ার্ড খুঁজে পাবে, কথাটা দ্যাট ইজ ট্রানজিট। হ্যাঁ, ট্রানজিট করা মানে কোনো কিছু পাস করে দেওয়া, ঠিক আছে? অর্থাৎ এই যে ট্রানজিটিভ যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলো যে অ্যাকশন পারফর্ম করে, ভালো করে শোনো, সেই ভার্বগুলো যে অ্যাকশন পারফর্ম করে, যে কাজ করে থাকে, সেই কাজের তো একটা এফেক্ট থাকবে। সেই এফেক্টটা এরা নিজেদের মধ্যে ধরে রাখতে পারে না, এদেরকে পাস করে দিতে হয়। অ্যান্ড সেই পাসটা করার জন্য তাদের একটা অবজেক্টের প্রয়োজনীয়তা থাকে। তাদের একটা কিসের প্রয়োজনীয়তা থাকে? অবজেক্টের প্রয়োজনীয়তা থাকে। তাই মনে রেখো ট্রানজিটিভ ভার্ব তাদেরকেই বলবো যাদের অবজেক্ট আছে, ঠিক আছে? ট্রানজিট কথাটা দিয়ে মনে রাখবে, মানে পাস করে দেওয়া। অর্থাৎ ওই পার্টিকুলার ভার্বটা যে অ্যাকশন পারফর্ম করছে সেই অ্যাকশনের এফেক্টটা পাস করার জন্য তার একটা কিসের দরকার আছে? অবজেক্টের দরকার আছে। তাহলে অপরপক্ষে আমরা কি বলতে পারি, যে ভার্বের অবজেক্ট আছে নিজস্ব তাকে আমরা বলে দেবো ট্রানজিটিভ ভার্ব। আর ইন কথাটা জানি, ইন হচ্ছে এমন একটা প্রেফিক্স যেটা কোনো ওয়ার্ডের আগে যুক্ত করে দাও, সেটা অপোজিট বা নেগেটিভ মিনিং আমাদের প্রোভাইড করতে পারে। তাহলে ট্রানজিটিভ মানে যদি পাস করে দেওয়া, তার একটা অবজেক্ট থাকে, তাহলে ইনট্রানজিটিভ মানে তার উল্টোটা, যার কোনো অবজেক্ট থাকবে না, নো অবজেক্ট, তাকে আমরা কি বলে দেবো? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না। নেক্সট চলে আসো ডাইট্রানজিটিভ ভার্ব। ডাইট্রানজিটিভ ভার্ব মানে কি? ডাই মানে হচ্ছে আমাকে টু এর বা দুটো সেন্স দিচ্ছে। ডাইট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের দুটো অবজেক্ট থাকে, টু অবজেক্টস, যে ভার্বের দুটো অবজেক্ট থাকে তাকে আমরা কি বলে দেবো? ডাইট্রানজিটিভ ভার্ব। তাহলে মোটামুটি মেইন ভার্বের আমরা ভাগগুলো দেখে নিলাম। এবার চলে আসো হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বের আরও একটা নাম আছে যেটাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? তাহলে হেল্পিং ভার্বের আরও একটা নাম আছে যেটাকে আমরা কি বলে দিই? অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? তো অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্বকেও দুটো ক্যাটাগরিতে ভাগ আমরা করতে পারি। একটাকে আমরা বলে থাকি প্রাইমারি অক্সিলিয়ারি, ভালো করে শুনে নাও, একটাকে আমরা কি বলে থাকি? প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। আর একটাকে আমরা বলে থাকি মডেলস বা শুধু অক্সিলিয়ারি ভার্ব। শুধু অক্সিলিয়ারি ভার্ব বা শুধু হেল্পিং ভার্ব হিসাবেই কাজ করতে পারে সেন্টেন্সে, সেগুলো হচ্ছে বাবা মডেলস। তারা শুধু এবং শুধুমাত্র হেল্পিং ভার্ব হিসাবেই সেন্টেন্সে কাজ করতে পারে, এরা কোনোদিন সেন্টেন্সের মেইন ভার্ব হয় না, তাই এদেরকে বলা হয় শুধু অক্সিলিয়ারি ভার্ব বা মডেলস। এদের মধ্যে কারা কারা পড়বে? ক্যান, কুড, শ্যাল, শুড, হ্যাঁ, উইল, উড, এগুলো সব, ঠিক আছে? এক্সট্রাটা লিখে দিলাম, প্রচুর রয়েছে তোমরা জানো। আর প্রাইমারি অক্সিলিয়ারি কেন বলা হয়? প্রাইমারি অক্সিলিয়ারি এই কারণেই বলা হয় কারণ এই ক্যাটাগরির আন্ডারে যে ভার্বগুলো রয়েছে তারা হেল্পিং ভার্বের সাথে সাথে, ভালো করে বোঝো, হেল্পিং ভার্বের সাথে সাথে এরা বাবা সেন্টেন্সে মেন ভার্ব হিসাবেও কাজ করতে পারে। হেল্পিং ভার্বের সাথে সাথে এরা সেন্টেন্সে মেন ভার্ব হিসাবেও কাজ করতে পারে, তাই এদেরকে নাম দেওয়া হয়েছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এর মধ্যে কোন ভার্বগুলো পড়ে থাকে না? এর মধ্যে আমরা পাবো ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। তাহলে এই তিনজনকে আমরা বলে দিচ্ছি কি? এই তিনজনকে আমরা বলে দিচ্ছি প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, কারণ এরা সেন্টেন্সে হেল্পিং ভার্বের সাথে সাথে মেন ভার্ব হিসাবেও সেন্টেন্সে কাজ করতে পারে। বোঝা গেল? তাহলে এইটুকু আমরা জেনে নিলাম। চলো এবার কিছু আমরা এক্সাম্পল দেখে নিই, তোমরা বুঝতে পারলে কিনা ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি বা ডাইট্রানজিটিভ ভার্ব কি। আগে একটা এক্সাম্পল দেখে নিই।
দেখো কি আছে, ইন্ডিয়া ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ। ভালো করে দেখো, ওয়ান হচ্ছে আমাদের একটাই ভার্ব আছে সেন্টেন্সে, মানে এটাই হচ্ছে আমাদের মেইন ভার্ব। এবার ভালো করে বোঝো যে এই মেইন ভার্বটার কোনো অবজেক্ট আছে কি নেই। কারণ আমরা জানি আমাদের বেসিক টেবিল, আমি তোমাদের বারবার বলি যে গ্রামারিয়ানরা আমাদের একটা বেসিক টেবিল বাবা প্রোভাইড করেছে। কি বলেছে না, সেন্টেন্সের যে ভার্ব আছে এবং তার যে সাবজেক্ট আছে বা যে অবজেক্ট আমরা সেন্টেন্সে খুঁজে পাই, সেটা তারা সবসময় সেন্টেন্সের যে সাবজেক্ট এবং অবজেক্ট তারা সবসময় নয় কোনো নাউন হবে আর না হলে কোনো প্রনাউন হবে। এটা আমাদের বেসিক টেবিল এবং সেখানে তোমাদের জানিয়েছি ভার্বের এক্স্যাক্টলি পরে আমরা অবজেক্ট মার্ক করি এবং যে ভার্বগুলো কি হয়, আজকে আমরা কি জানলাম, ট্রানজিটিভ ভার্ব হয়, তাদেরই তুমি একমাত্র অবজেক্ট খুঁজে পাবে এবং যদি সেটা সেই ভার্বেরই অবজেক্ট হয় তার এক্স্যাক্টলি পরেই তাকে মেনশন করা থাকবে। আর কার কার অবজেক্ট হয় না, প্রেপোজিশনের পরেও আমাদের অবজেক্ট মার্ক করতে হয়। যদি না মার্ক করো তাহলে সেন্টেন্সের সেন্স ইনকমপ্লিট হয়ে যাবে। এই জন্য প্রেপোজিশনের অবজেক্ট থাকবেই। আর এই যে অবজেক্টগুলোকেই হবে, নয় কোনো নাউন হবে না হলে কোনো প্রোনাউন হবে, বিকজ প্রথমের আমরা পয়েন্টেই জেনেছি সেন্টেন্সের সাবজেক্ট হোক বা অবজেক্ট হোক, পার্টস অফ স্পিচের দুটো মেম্বার ছাড়া কাউকে দেখতে পাবো না, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রোনাউন। এবার দেখো এখানে অনেক জিনিসপত্র অ্যাড হবে। অনেক সময় দেখবো যে সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্টের জায়গা অনেকে ইউজ হচ্ছে, কখনো ইনফিনিটিভ ইউজ করছি, কখনো জারেন্ট ইউজ করছি, সেগুলো আলাদা ব্যাপার। বাট এটা হচ্ছে বেসিক একদম, বেসিক বা আমি যেটা বলতে পারি ফান্ডামেন্টালস, এটা তোমাদের মনে রাখতে হবে। আর যেটা মডেলস একটু আগেই জানলাম, যারা শুধুমাত্র সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসাবেই কাজ করতে পারে তাদের পরে ভার্বের ফার্স্ট ফর্মকে আমাদের ইউজ করতে হয়, ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্মকে ইউজ করতে হয়। এটা বেসিক টেবিল, এটা আমরা জানি। দেখো ওয়ান যে মেইন ভার্ব আছে তার এক্স্যাক্টলি পরে দেখো কি আছে, দ্য ওয়ার্ল্ড কাপ। এবার ভালো করে দেখো ওয়ার্ল্ড কাপ কি নাউন, আর নাউন যদি এই একদম ভার্বের পরেই মার্ক করা থাকে তাহলে সেটা ভার্বের পরে কি আছে, তার অবজেক্টই আছে। বিকজ আমরা জানি ভার্বের পরে আমরা ভার্বের অবজেক্ট মার্ক করি এবং যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা কি বলে দিই, ট্রানজিটিভ ভার্ব। তাহলে ওনকে আমরা কি বলে দেবো, ট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল? তাহলে যে ভার্বের অবজেক্ট আছে তাকে আমরা কি বলে দেবো, ট্রানজিটিভ ভার্ব। আর দেখো অবজেক্টের জায়গায় যে বসে থাকছে সে নাউনই আছে, তাহলে নাউন আর প্রোনাউন ছাড়া তুমি কাউকে সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসে থাকতে দেখবে না। কারণ দেখো এখানে সাবজেক্ট কি আছে, ইন্ডিয়া, সেটাও দেখো কি আছে, নাউন আছে। ওকে, নাম্বার 2 দেখো, রামা প্লেস ফুটবল এভরিডে। এবার ভালো করে দেখো, প্লেস হচ্ছে কি মেইন ভার্ব, তারপর দেখো ফুটবল নাউন আছে, তার মানে এটা কি এই ভার্বের অবজেক্ট, তাহলে এই ভার্বটিকে আমরা কি বলে দেবো, ট্রানজিটিভ ভার্ব। শর্টে লিখলাম। নেক্সট চলে আসো, কারণ গেভ মি আ বুক। তাহলে গেভ কি দেখো মেইন ভার্ব। এবার ভালো করে ফলো করো পুরো সেন্টেন্সটা, কারণ গেভ মি আ বুক। তার মানে এখানে মি কি দেখো, নিজেকে প্রশ্ন করো, দেখো মি হচ্ছে প্রোনাউন, তাই তো? কি প্রোনাউন না, হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের কোন পার্সনে পড়ছে না, পার্সোনাল প্রোনাউনে মি হচ্ছে কি ফার্স্ট পার্সন, তাই তো? ফার্স্ট পার্সনে কোন ফর্ম না, ফার্স্ট পার্সনের অবজেক্ট, অবজেক্টিভ কেস, অবজেক্ট হিসাবে দেখো আমরা ইউজ করি, তাই তো? তার মানে এখানে যে মি আছে সেটাও অবজেক্ট, তাই তো? আবার দেখো আ বুক নাউনও আছে, তার মানে সেটাও কি, সেটাও হচ্ছে বাবা অবজেক্ট, তাই তো? সেটাও হচ্ছে অবজেক্ট। তার মানে এবার ভালো করে দেখো, এই যে গেভ যে ভার্ব আছে মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে ইউজ হচ্ছে, তার এই একটা অবজেক্ট আর দুটো অবজেক্ট। তার মানে এই যে মেইন ভার্ব গেভ আছে, এই গেভের বাবা দুটো অবজেক্ট খুঁজে পেলাম, 2 অবজেক্টস, তাই তো? দুটো অবজেক্ট যদি খুঁজে পাই তাহলে এরকম কোন ভার্ব আছে যার যদি দুটো অবজেক্ট থাকে তাকে আমরা কি নাম দিয়ে দিয়েছি, ডাই ট্রানজিটিভ, ডাই ট্রানজিটিভ। ঠিক আছে, বোঝা গেল? চলো পরবর্তী সেন্টেন্স দেখো, মিস্টার রয় টিচেস আস ম্যাথস। এবার দেখো টিচেস মেইন ভার্ব, তারপরে দেখো কি আছে, আস প্রোনাউন আছে আর ম্যাথস নাউন আছে, তাহলে এরও কি আছে, অবজেক্ট দুটো আছে, তাই তো? বিকজ আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট নাউন বা প্রোনাউনই হয়, তাহলে এখানে তখন দুটো মেনশন করা আছে, তার মানে এই টিচেস মেইন ভার্বেরও দুটো অবজেক্ট আছে বাবা। আর যাদের দুটো অবজেক্ট থাকে তাকে আমরা কি বলে দিই, ডাই ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ভালো করে ভিডিওটা যখন তোমরা রেকর্ডেড ফরম্যাটে পাবে, ভালো করে ভিডিও পজ করে বাবা জিনিসগুলো ভালো করে দেখে নেবে, দেখে নিয়ে বোঝার চেষ্টা করবে যে ঠিকঠাক আমরা বুঝতে পারছি কিনা। যেখানটা মনে হচ্ছে যে আমি আরেকবার শুনতে হবে সেখানে আবার তোমরা রিভাইন্ড করে শুনে নিও সেই জায়গাটা,
বোঝা গেল? তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে ট্রানজিটিভ ডাইট্রানজিটিভ এর সম্পর্কে আইডিয়া নিলাম। ঠিক আছে, আমি যদি বলি তাহলে সেম জিনিসটা আমি যদি বলি রামা played very well in the last match। দেখো রামা প্লেড ভেরি ওয়েল ইন দ্য লাস্ট ম্যাচ। এবার ভালো করে দেখো, যেটা বোঝাবার চেষ্টা করছি সেটা তোমাদের বুঝতে হবে যে এখানে দেখো রামা প্লেস ছিল, প্লেসের পর দেখো ফুটবল ছিল, ফুটবল নাউন তাই এটার অবজেক্ট হয়ে গেল, তাই তো রামা প্লেস ফুটবল এভরিডে। তাহলে প্লেস এখানে কি হলো মেইন ভার্ব এবং তার একটা অবজেক্ট আছে, তাই একে আমরা কি বলে দিয়েছিলাম ট্রানজিটিভ ভার্ব বলে দিয়েছিলাম। এই সেম ভার্বটাকে দেখো এই পার্টিকুলার সেন্টেন্সে আমরা ইউজ করে দেখছি। এখানে লিখেছি রামা সাবজেক্ট, প্লেস ভার্ব এবং সেটা কি ভার্ব অবশ্যই মেইন ভার্ব, কারণ এছাড়া আর কোনো সেন্টেন্সে ভার্ব নেই। ভেরি ওয়েল, ভালো করে দেখো এই যে ভেরি ওয়েল এগুলো কি অ্যাডভার্ব, তাই তো কেমন খেলেছে খুব ভালো করে খেলেছে, তাহলে অ্যাডভার্ব এটা ভালো কেমন খেলেছে তার উত্তর আসছে, তাই না, খুব ভালো খেলেছে, তবে সেটা অ্যাডভার্ব হবে, দুটোই অ্যাডভার্ব। ওয়েল কেমন খেলেছে অ্যাডভার্ব অফ ম্যানার, আর কেমন খুব ভালো ফেলেছে মানে এটা ইন্টেন্সিটি বাড়িয়ে দিচ্ছে ডিগ্রি, তাই তো ডিগ্রি বাড়িয়ে দিচ্ছে, তো এগুলো হচ্ছে আমরা অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। এবার ভালো করে তোমরা মাথা ঠান্ডা করে ভাবো যে ভার্বের যে অবজেক্ট এর জায়গায় বসে আছে ভেরি ওয়েল, এটা কিন্তু নয় কোনো নাউন নয় কোনো প্রোনাউন, তার মানে কি এটা কি ওই প্লেড ভার্বের কোনো অবজেক্ট না, তার মানে কি এই ভার্বের বাবা কোনো অবজেক্ট নেই, নো অবজেক্ট, বিকজ আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট নয় কোনো নাউন হবে নয় কোনো প্রোনাউন হবে, বাট এখানে তো অ্যাডভার্ব আছে, তার মানে এই ভার্বের কোনো অবজেক্টই নেই, তাহলে এই প্লে ভার্বটা এখানে আবার কি হয়ে গেল দেখো এখানে হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব। আমি প্রত্যেকটা ডেফিনেশন তোমাদের স্লাইডে অ্যাড করে দিয়েছি, এটা বোঝাবার পরে তোমরা ডেফিনেশনটা মিলিয়ে নিও যখন তোমরা এই পার্টিকুলার রেকর্ডেড ফরম্যাটে ক্লাস পাবে এবং তার পিডিএফ পাবে, দেখবে সেখানে ইনক্লুড করা আছে। পিডিএফ পেতে গেলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, লিঙ্ক অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে প্লেড ভার্বটা এখানে কি হিসাবে কাজ করছে ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে কাজ করছে, কারণ এর কোনো অবজেক্ট নেই। কিভাবে বুঝলাম, কারণ প্লেডের পরেই যে ওয়ার্ডগুলো মেনশন করা আছে সেই ওয়ার্ডগুলো না কোনো প্রোনাউন না কোনো নাউন, এরা হচ্ছে অ্যাডভার্বস, তাই অ্যাডভার্বস কখনো সেন্টেন্সের অবজেক্ট হতে পারে না, তাই সেখানে কি হয়ে গেল প্লেড ভার্বটা ইনট্রানজিটিভ হয়ে গেল, কারণ এর কোনো অবজেক্টই নেই। বোঝা গেল? বুঝতে পেরেছো? তার মানে দেখো এখানে দুটো জিনিস ফলো করলাম আমরা, কি জিনিস ফলো করলাম, অবজেক্ট সেন্টেন্সের বা সাবজেক্ট কখনোই কোনো অন্য পার্টস অফ স্পিচের মেম্বার হবে না, সবসময় নয় কোনো নাউন হবে বা প্রোনাউন হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আমরা কি জানলাম যে দেখো একটা ভার্ব সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব হিসাবে ইউজ হতে পারে, সেন্টেন্সে ইনট্রানজিটিভ ভার্ব হিসাবেও ইউজ হতে পারে, এবার তোমাকে বুঝে নিতে হবে কখন সে কিভাবে সেন্টেন্সে ইউজ হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? চলো আশা করছি এইটুকু তোমাদের ক্লিয়ার। পরবর্তী পেজে আমরা মুভ করি। দেখো আমি এখানে সুন্দরভাবে তোমাদের ট্রানজিটিভ ভার্ব এর ডেফিনেশন প্রোভাইড করেছি, যাদের পড়ার ইচ্ছা হচ্ছে তারা এখান থেকে পড়ে নিও এবং তার সেই রিলেটেড কিছু এক্সাম্পলও আছে যেখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারবে। নেক্সট চলে আসো, দেখো ইনট্রানজিটিভ ভার্বও আমি দিয়ে দিয়েছি তার ডেফিনেশন, যার পড়ার ইচ্ছা আছে তোমরা এখান থেকে পড়ে নেবে, বাকি আমি যা বলেছি সব অ্যাজ ইট ইজ সেম এবং তার সাথে কিছু এক্সাম্পল আছে, তোমরা মিলিয়ে নেবে যে বুঝতে পারছো কিনা যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের মধ্যে পার্থক্য তোমরা খুঁজে পাচ্ছ কিনা। নেক্সট এবার যে টপিকটা তোমাদের দেখাতে চাইবো, একদম অল্প করে আমি কিছু এক্সাম্পল দেখেছি বাট ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নিও যে এইগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় প্রশ্নতে মোস্ট কনফিউজিং ওয়ার্ডসের মধ্যে দিয়ে দেয়। ঠিক আছে, কারণ অনেক সময় দেখে থাকি কিছু কিছু ভার্বের ফার্স্ট ফর্ম কোনো ভার্বের সেকেন্ড ফর্মের মতো দেখতে, কিছু কিছু ভার্বের ফার্স্ট ফর্ম একই রকম দেখতে অন্য ভার্বের মতো কিন্তু মানে আলাদা, তো এগুলোতে না তোমরা গুলিয়ে ফেলো, তো এগুলোকে তোমরা সবসময় একটু ভালো করে চোখ গুলিয়ে রাখবে, এরকম কিছু ভার্ব থেকেও কিন্তু প্রশ্ন আসে, তাই আমি কিছু এক্সাম্পল হিসাবে এখানে প্লেস করে দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো প্রথমে কি আছে, লাই, এটা তো প্রচুর প্রশ্ন আসে এই পার্টিকুলার 3টে ভার্ব থেকে। কেন? দেখো এই যে লাই, যার যে ভার্বের সেকেন্ড ফর্ম লাইড হয়ে যায় এবং থার্ড ফর্ম কি হয়ে গেছে দেখো লাইড হয়ে গেছে, এই পার্টিকুলার লাই ভার্বের মানে কি আনট্রুথ, মিথ্যে কথা, তাই না, সে আমাকে মিথ্যা কথা বলেছে, মানে কি আনট্রুথ, মিথ্যের সেন্স দিচ্ছে। পরবর্তী যে ওয়ার্ডটা লেখা আছে দেখো, পরবর্তী যে ভার্বটা লেখা আছে সেটাও লাই,
কিন্তু লাই হলে কি হবে, দুজনের বাবা মিনিং আলাদা, কিন্তু দেখতে দেখো দুজনের ফার্স্ট ফর্ম একই রকম, তাই তোমাদের গুলিয়ে যায়, কিন্তু মানে তোমাদের মনে রাখলে তবে কিন্তু গোলাবার সম্ভাবনা কম আছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে সমস্ত ভার্বগুলো তাদের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্মের মধ্যে অনেক ভার্বের সাথে অনেক ভার্বে তোমরা সিমিলারিটিস খুঁজে পাবে, সেগুলোকে একটু ভালো করে মনোযোগ সহকারে তোমরা থার্ড ফর্ম পর্যন্ত দেখে রেখো। আর কোনো কোনো ভার্বে দেখবে সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম কিভাবে চেঞ্জ হয়ে যায়। অনেক সময় হয় না যে আমরা যেভাবে দেখে অভ্যস্ত সেভাবে অনেক ভার্ব চেঞ্জ নাও হতে পারে, ঠিক আছে। কোনো কোনো ভার্ব দেখবে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম সেমই থেকে যায়, ঠিক আছে। তো এই সমস্ত ভার্বগুলোকে একটু মনোযোগ সহকারে তোমরা দেখে নিও, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে সেকেন্ড যে লাই কথাটা লেখা আছে সেই লাইয়ের দেখো সেকেন্ড ফর্ম হচ্ছে লে আর থার্ড ফর্ম হচ্ছে দেখো লেইন। তো এই যে দেখো এদের দুজনকে একই রকম দেখতে, আবার এই পার্টিকুলার ভার্বের সেকেন্ড ফর্ম আর এই পার্টিকুলার ভার্বের লে ভার্বের ফার্স্ট ফর্ম দুজনকে দেখো একই রকম দেখতে, এই জন্য তোমরা গুলিয়ে ফেলো। তো এই যে লাই ভার্ব যার মানে হচ্ছে অন বেড, অর্থাৎ শোয়ার সেন্সে ইউজ করি, শুয়ে থাকার সেন্সে, হ্যাঁ শোয়ার সেন্সে, তো সেখানে লাই কথাটা ইউজ করি, যার V2 ফর্ম বা সেকেন্ড ফর্ম লে হয়ে যায় আর V3 ফর্ম বা লেইন হয়ে যায়। আর পরীক্ষায় সবসময় তোমাদের এটা গুলিয়ে দেয়, লেড করে দেয়, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে যে লাই ভার্বের থার্ড ফর্ম লেইন হয় সবসময়, লেড হয় না, ওকে। নেক্সট চলে আসো এই যে লে মানে কি, কোনো কিছু রাখার সেন্সে, কোনো কিছু কারোর উপর রাখলে, কোনো কিছু কারোর উপর বিছিয়ে দিলে, হ্যাঁ তো বিছিয়ে দেওয়ার সেন্সে, বেছানোর সেন্সে, রাখার সেন্সে, অনেক কিছু, মানে মুরগি যে ডিম পারে তো সেই সেন্সেও আমরা লেকে ইউজ করতে থাকি, লের অনেক মানে আছে। তো এই পার্টিকুলার লে ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে লেড আর থার্ড ফর্ম লেড, দেখো এটা চেঞ্জ হয়নি, একই রকম আছে। তো এই ভার্বগুলো একটু দেখার চেষ্টা করবে এবং একই রকম দেখতে ভার্বগুলোর মানে দিয়ে, মানে বুঝে তাদেরকে একটু আলাদা করার চেষ্টা করবে একে অপরের সাথে। নেক্সট দেখো একটা কথা আছে রাইজ, আর একটা আছে রাইজ আর একটা আছে রেজ। এই দুটো ভার্বও ভালো করে মনে রেখো যে রাইজ যে ভার্ব আছে তার সেকেন্ড ফর্ম রোজ আর থার্ড ফর্ম হচ্ছে রাইজেন, অর্থাৎ আমরা বলি না দ্য সান রাইজেস ইন দি ইস্ট, সেখানে হচ্ছে রাইজ মানে নিজে থেকেই ওঠে, তুমি তাকে ঠেলে তুলে দাও না সূর্যকে সকালবেলা, তো সে যে নিজে থেকেই ওঠে তাকে আমরা কি বলি রাইজ, ঠিক আছে। আর এই যে রেইজ যে কথাটা বলছি, রেইজ মানে হচ্ছে ওঠানো, রেইজ ইওর হ্যান্ড মানে হাত নিজে থেকে উঠবে না, তোমাকে ওঠাতে হবে, দ্যাট ইজ রেইজ, সেটাও কিন্তু ওঠা, বাট এটা রাইজ মানে ওঠা আর রেইজ মানে ওঠানো, তোমাকে ওঠাতে হবে তাকে, বুঝতে পেরেছো। এই রাইজের V2 ফর্ম কি হয়ে যাবে, এই রেইজের V2 ফর্ম হচ্ছে রেইজড হয়ে যায়, আর V3 ফর্মও দেখো বাবা রেইজডই থাকে, ঠিক আছে। তো এই রাইজ আর রেইজডের মধ্যে অনেক সময় গন্ডগোল হয়, বিকজ দুটোই মানে একই রকম দিচ্ছে, একটা ওঠা একটা ওঠানো, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কোথায় রাইজ হবে কোথায় রেইজড হবে। নেক্সট চলে আসো ফাইন্ড, দেখো ফাউন্ড হয়ে যায়, মানে দেখো V2 ফর্ম এবং V3 ফর্ম একই রকম দেখতে, এগুলো একটু মনে রেখো। আরও একটা জিনিস আছে দেখো ফাইন্ডের V2 ফর্ম ফাউন্ড, তার সাথে দেখো এই ভার্বের ফার্স্ট ফর্মের মিল আছে, এই ফাউন্ড মানে কিন্তু অন্য জিনিস, আমাকে এস্টাবলিশের সেন্স প্রোভাইড করে যে সেই পার্টিকুলার বিল্ডিংটা ফাউন্ডেড করেছে, হ্যাঁ ফাউন্ড করেছে মানে কি এস্টাবলিশ করা, এটা কিন্তু এস্টাবলিশের সেন্সে ইউজ হয়, হ্যাঁ যাকে দেখতে দেখো ফাইন্ড ভার্বের সেকেন্ড ফর্মের মতো, গুলিয়ে ফেলো। তাহলে এই যে ফাউন্ড যার মানে হচ্ছে এস্টাবলিশ, তো তার হচ্ছে দেখো দুটো ফর্ম আছে, একটা হচ্ছে ফাউন্ডেড আর থার্ড ফর্ম হচ্ছে ফাউন্ডেড, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরকম প্রচুর ভার্ব পাবে যেগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে যে কোনো ভার্বের সেকেন্ড ফর্ম কোনো ভার্বের থার্ড ফর্মের মতো দেখতে, কোনো ভার্বের ফার্স্ট ফর্ম অন্য কোনো ভার্বের ফার্স্ট ফর্মের মতোই দেখতে, বাট মানে আলাদা, কেউ ট্রানজিটিভ হিসাবে ইউজ করছে সেন্টেন্সে, কেউ ইনট্রানজিটিভভাবে ইউজ হচ্ছে, এগুলো একটু মাথায় রেখে তার মিনিং দিয়ে তাদেরকে আলাদা করে মোটামুটি এগুলোকে মনে রাখার চেষ্টা করো। পরীক্ষার ফেভারিট টপিক, এখান থেকে একটু প্রশ্ন আসে, আমি জাস্ট তোমাদের একটা ভিডিওর মাধ্যমে কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র একটু ডিসকাস করে তাদেরকে পয়েন্ট করে দেওয়ার চেষ্টা করছি, এগুলোকে একটু নজর দিও। নেক্সট চলে আসো, আরও কিছু দেখো এখানে আমি ভার্ব রেখে দিয়েছি, সেগুলো তো তোমরা মনে রেখো। এই যে হ্যাং আর হ্যাং দুটো দেখো একই মানে প্রোভাইড করছে, কিন্তু এই যে হ্যাং যার সেকেন্ড ফর্ম হ্যাংড হয়ে যায় আর থার্ড ফর্মও হ্যাংড হয়ে যায়, এটা হচ্ছে ফাঁসি দেওয়ার সেন্সে, এটা হচ্ছে ফর হিউম্যান, মানুষের জন্য, মানুষকে যে ফাঁসি দেওয়া হয় সেই সেন্সে বাবা আমরা হ্যাং কথাটা ইউজ করি ফাঁসির সেন্সে, বাট নিচে দেখো হ্যাং হাং
আর হাং যে কথাটা আছে এটা হচ্ছে কোনো কিছু ঝোলাবার সেন্সে, কোনো থিং বা বস্তু কোনো কিছুকে ঝোলাবার সেন্সে আমরা কিন্তু ইউজ করে থাকি। তা দুটো ঝোলার সেন্সে ইউজ হয়, বাট একটা মানুষের ক্ষেত্রে যে ঝোলাটাকে আমরা ফাঁসি বলি, আর একটা হচ্ছে দেয়ালে তুমি কোনো কিছু ফটো ঝোলালে বা কোনো কিছু ঝুলিয়ে রেখেছো, তাটাই হাং। ওকে, নেক্সট চলে আসো। ফল আর একটা হচ্ছে ফেল। দেখো এই দুটোকে ভালো করে ফলো করো, ফল আর ফেল। ফল যেটার V2 ফর্মও দেখো ফেল হয়ে যায়, আর V3 ফর্ম ফলেন হয়ে যায়। আবার এই যে ফেল ভার্ব আছে, এই ফেল ভার্বের ফার্স্ট ফর্ম এই ফেল ভার্বের সেকেন্ড ফর্মের মতো দেখতে, এটা মনে রাখতে হবে। তাহলে এই যে ফল, ফেল, ফলেন, এটা হচ্ছে গাছ থেকে যে পাতা ঝরে পড়ে বা যে ফল ঝরে পড়ছে, তো এই যে ঝরে পড়া, নিজে থেকে পড়া, এটার পিছনে কেউ দায়ী নেই যে কেউ ফেলে দিচ্ছে না। গাছ থেকে যে বা বৃষ্টি পড়ছে, রেইনফল হচ্ছে, তো সেটা তো নিজে থেকে হচ্ছে, তুমি ধরেই না রেইন বৃষ্টি করছো না, তো এই কাজের পিছনে কেউ নেই বাবা দায়ী। বাট এই যে ফেল মানে হচ্ছে টু কাট ডাউন ট্রিজ, এর সেন্সে বাবা ইউজ হয়। ঠিক আছে, তাহলে এটা দেখো এটা মানুষ করছে, গাছ কেটে ফেলে দিচ্ছে, তো সেটা কিন্তু ফেল। তো দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। ঠিক আছে, এবার দেখো বিয়ার্ড যে ওয়ার্ডটা, বেয়ার করা, বেয়ারের সেকেন্ড ফর্ম বোর্ড, থার্ড ফর্ম বোর্ড, হ্যাঁ, এই লাস্টে ই রয়েছে। তো এগুলো একটু ফলো করো যে এদের থার্ড ফর্ম সেকেন্ড ফর্ম যেমনটা আমরা দেখে অভ্যস্ত অন্যান্য ভার্বের জন্য, এগুলো কিন্তু সেভাবে চেঞ্জ হয় না, তাই এই ভার্বগুলোকে মনে রাখতে হয়। সেম দেখো ফ্লাই, ফ্লিউ, ফ্লোন হয়ে যায়, এগুলো মনে রেখো যে যার সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম কীভাবে চেঞ্জ হচ্ছে, বা যেটা আমরা দেখে অভ্যস্ত সেরকম চেঞ্জ নাও হতে পারে, একটু অন্যরকম চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু আমাদের মাথায় রেখে দিতে হয়। চলো নেক্সট চলে আসো। এবার চলে আসো আমরা ফাইনাইট ভার্ব নিয়ে ডিসকাস করব। ফাইনাইট ভার্ব কি, হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, সেটা আমাকে জানতে হবে। অর্থাৎ ভার্বের আরো দুটো বাবা ভাগ হয়, একটাকে আমরা কি বলে দিচ্ছি, ফাইনাইট ভার্ব, ঠিক আছে, আর একটাকে আমরা কি বলে দিচ্ছি, নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে একটাকে আমরা কি বলে দিচ্ছি, ফাইনাইট ভার্ব, আর একটাকে আমরা কি বলে দিচ্ছি, নন ফাইনাইট ভার্ব। তাহলে ভার্বেরও আমরা দুটো ভাগ পাচ্ছি, একটাকে আমরা আরও অনেকভাবে ক্লাসিফাইড ভার্বকে করা যায়, তার মধ্যে ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন হচ্ছে ভার্বের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এবার নন ফাইনাইট ভার্বের প্রতি তোমাদের একটা আলাদাই ভীতি কাজ করে, যেটা ভয় কাজ করলে কিন্তু হবে না। ভেরি ইজি, একদম ইজিয়েস্ট ওয়েতে তোমাদের কিছু জিনিস বা পয়েন্ট বুঝিয়ে দেবো, সেই পয়েন্টগুলো যদি একটু মনে রাখো, মোটামুটি তোমাদের পরীক্ষা, যে পরীক্ষাকে টার্গেট করছো, যদি সেটা স্টেট লেভেল এক্সামিনেশন হয়, তাহলে অনেক সোজা মনে হবে। এত ডিটেলসে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয় না, বাট যদি এসে যায় তাহলে তোমাদের কাজে লেগে যাবে। চলো ফাইনাইট ভার্ব কি জানবো, সব থেকে ইজি ভাবে মনে রাখো, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট চেঞ্জ করে দাও, টেন্স চেঞ্জ করে দাও, হ্যাঁ, তাহলে ফাইনাইট ভার্ব, যে ভার্ব হচ্ছে সাবজেক্টের অ্যাকর্ডিং নিজেকে চেঞ্জ করে ফেলে, ঠিক আছে, টেন্সের অ্যাকর্ডিং নিজেকে চেঞ্জ করে ফেলে, তাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। বুঝতে পেরেছো? অর্থাৎ যদি সাবজেক্ট তুমি সিঙ্গুলার করে দাও, এই ভার্বও চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্ট প্লুরাল করে দাও, ফাইনাইট ভার্বকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, টেন্স চেঞ্জ করে দাও, তাহলে এই ভার্বই ফাইনাইট ভার্বই চেঞ্জ হবে। ঠিক আছে, অর্থাৎ যে হচ্ছে চেঞ্জ হয়ে যায়, যে হচ্ছে ফ্লেক্সিবল, যে ভার্ব হচ্ছে ফ্লেক্সিবল, হ্যাঁ, রিজিড নয়, সেই ভার্বকে আমরা কি বলে দেবো, ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কি, যে হচ্ছে তুমি সাবজেক্ট চেঞ্জ করে নাও, টেন্স চেঞ্জ করে নাও, এই ভার্বের ওপর, নন ফাইনাইট ভার্বের ওপর কোনো এফেক্ট পড়ে না, এ একদম আনচেঞ্জড অবস্থায় থেকে যায়, আনচেঞ্জড অবস্থায় থেকে যায়, তাকে আমরা কি বলে দেব, নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ টেন্সের অ্যাকর্ডিং, সাবজেক্টের অ্যাকর্ডিং এর মধ্যে তুমি কোনো চেঞ্জেস লক্ষ্য করতে পারবে না, তাই একে আমরা কি বলে দেব, নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমি যদি বলি আই উইল গো টু স্কুল, এবার ভালো করে বোঝো, এই যে বললাম আই উইল গো টু স্কুল, দেখো এইটা যদি আমি বলি, আই লিখবো না আমি, ঠিক আছে, আইয়ের জায়গায় আমি কি লিখবো, আইয়ের জায়গায় ধরো, আচ্ছা আই উইল গো টু স্কুল লিখেছি, তো এবার ধরো আমি বললাম যে এটা প্রেজেন্টে আছে, সরি ফিউচারে আছে, আমি এটাকে পাস্টে বলবো, হ্যাঁ, তাহলে পাস্টে যদি বলি আমি কি বলবো, আই উড গো টু স্কুল। ভালো করে বোঝো, আই উড গো টু স্কুল। এবার দেখো উইলটাকে আমি কি বানিয়ে দিয়েছি, উড বানিয়ে দিয়েছি, তার অ্যাকর্ডিং আমি বুঝতে পারছি, উড করেছি বলে তার মানে বুঝতে পারছি এটা পাস্টে রয়েছে। কিন্তু তুমি আরেকটা ভার্ব আছে দেখো গো, হ্যাঁ, তো গো ভার্ব তো দেখো আই থাকুক, উইল মানে প্রেজেন্ট ফিউচারে থাকুক কি পাস্টে থাকুক,
যেখানেই থাকো, গোটা দেখো অ্যাজ ইট ইজ গো আছে, এখানে টেন্স তুমি চেঞ্জ করে দিয়েছো কিন্তু গো দেখো কোনো চেঞ্জেস হয়নি, গোটা ওয়েন্ট হয়ে যায়নি। গো কি ওয়েন্ট হয়ে গেছে? হয়নি। কিন্তু উইল কি হয়ে গেছে? উড হয়ে গেছে। গো কিন্তু ওয়েন্ট হয়নি। তার মানে কি এই গো ভার্বটা দেখো অ্যাজ ইট ইজ গো আছে, অর্থাৎ তুমি টেন্স চেঞ্জ করে দিয়েছো, তার উপর কোনো এফেক্ট পড়েনি, সে আনচেঞ্জড অবস্থায় রয়ে গেছে। তার মানে এখানে যে গো ভার্বটি আছে তাকে আমরা কি বলে দেবো? নন ফাইনাইট ভার্ব বলে দেবো। জেনারেলি এটাকে আমরা ব্যাড ইনফিনিটিভ বলে থাকি, সেটা আমরা পড়ছি পরে যে নন ফাইনাইট ভার্বের মধ্যে কি কি ভার্বকে আমরা দেখতে পাই। ঠিক আছে, আশা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, আশা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবং এখানে আমি কিছু কি দেখেছি, কিছু এক্সাম্পল দেখেছি যার মাধ্যমে তোমরা বুঝতে পারো যে ফাইনাইট ভার্বগুলো কি আর নন ফাইনাইট ভার্ব কি। ঠিক আছে, তো দেখো কি আছে, ডাজ ইয়োর ব্রাদার নো মাই নেম। তো এখানে সবসময় দেখো যে আমরা কি করছি, ইয়োর ব্রাদারের অ্যাকর্ডিং আমরা চেঞ্জ করছি কোন ভার্বকে, বুঝতে পেরেছো? সাবজেক্টের অ্যাকর্ডিং চেঞ্জ হচ্ছে কি, দেখো she was waiting in the room before he came in। তার মানে কি এখানে দেখো কন্টিনিউয়াস এফেক্ট দিতে চাইছে, তাহলে কন্টিনিউয়াস এফেক্ট দিতে গেলে দেখো ওয়েট ভার্বটাকে চেঞ্জ হয়ে কি হয়েছে, ওয়েটটাকে আমরা কি করেছি, ওয়েটিং করেছি কিনা বলো। তার মানে কি কোন ভার্ব চেঞ্জ হচ্ছে, এই ভার্বটা চেঞ্জ হচ্ছে, তাহলে একে আমরা কি বলে দেবো, ফাইনাইট ভার্ব বলে দেবো বাবা। ঠিক আছে, তাহলে ফাইনাইট ভার্বে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেটা দেখতে পারবে যে সাবজেক্ট এবং টেন্স তুমি যদি চেঞ্জ করে দাও তার অ্যাকর্ডিং এই ভার্বটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই একে আমরা কি বলে দিচ্ছি, ফাইনাইট ভার্ব। ওকে, চলো নেক্সট চলে আসো। এবার দেখো নন ফাইনাইট ভার্ব মানে কি, যেটা জানলাম আমরা যে যাকে তুমি সাবজেক্ট চেঞ্জ করে দাও, টেন্স চেঞ্জ করে দাও, এই ভার্বের ওপর কোনো এফেক্ট পড়ে না বাবা, এই ভার্বের ওপর কোনো এফেক্ট পড়ে না, এই আনচেঞ্জড অবস্থায় থেকে যায়, তাকে আমরা কি বলে দিচ্ছি, তাকে আমরা বলে দিচ্ছি নন ফাইনাইট ভার্ব। ওকে, তো নন ফাইনাইট ভার্বের মধ্যে কে কে পড়ছে দেখো, ইনফিনিটিভস পড়ছে, পার্টিসিপল পড়ছে আর জ্যারেন্ট পড়ছে। ভালো করে দেখে নাও কি কি লেখা আছে, ইনফিনিটিভ, পার্টিসিপল, জ্যারেন্ট। এবার তোমাদের নিশ্চয়ই মনে আছে ভার্বের কটা ফর্ম আছে, সেটা পড়াবার সময় আমি তোমাদের বলেছি যে এই যে পার্টিসিপলস আর ইনফিনিটিভের জায়গায় আমরা কাকে কাকে দেখতে পাবো। দেখো পার্টিসিপলের জায়গায় আমরা দেখতে পাবো প্রেজেন্ট পার্টিসিপল, আর দেখতে পাবো কাকে, পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, বোঝা গেল? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কারা হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে ভার্বের ফোর্থ ফর্ম, যাকে দেখতে কেমন, ভার্বের সাথে আইএনজি অ্যাড করলে যেমন দেখতে হয় সেটা হচ্ছে ভার্বের ফোর্থ ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে পার্টিসিপলের মধ্যে দুজনকে পাবো, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। নেক্সট চলে আসো ইনফিনিটিভস। ইনফিনিটিভস বাবা দু রকম হয়, একটাকে আমরা বলি ফুল ইনফিনিটিভস, বা যেটাকে আমরা বলি কি শুধু ইনফিনিটিভস, শুধু ইনফিনিটিভসও বলা হয় বা ফুল ইনফিনিটিভসও বলা হয়। আর একটা হচ্ছে কি ব্যাড ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ, ব্যাড ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভও দু রকম দেখলাম। আর একটা হচ্ছে বাবা জ্যারেন্ট। জ্যারেন্টও কি ভার্বের আইএনজি ফর্ম, জ্যারেন্ট হচ্ছে কি ভার্বের আইএনজি ফর্ম, যে হচ্ছে নাউন হিসাবে সেন্টেন্সে কাজ করে। এবার তোমাদের মনে হবে ম্যাম এটাও ভার্বের আইএনজি ফর্ম, আবার বলছেন যে পার্টিসিপলের মধ্যে যে প্রেজেন্ট পার্টিসিপল আছে, প্রেজেন্ট পার্টিসিপল আছে সেও হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। তো দুটো ভার্বের আইএনজি ফর্ম একই রকম দেখতে, বাট কাজ ডিফারেন্ট করছে বাবা, তাই এদের নামেরও ডিফারেন্ট, নামও আমরা ডিফারেন্ট দিয়েছি। যাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলছি এটাও ভার্বের আইএনজি ফর্মই, কিন্তু এই সেন্টেন্সে কাজ করছে বাবা অ্যাডজেক্টিভ হিসাবে, তাই একে আমরা বলে দিচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল। আবার সেই ভার্বের আইএনজি ফর্মই আবার যখন দেখছি আমরা সেন্টেন্সে নাউন হিসাবে কাজ করছে, তখন আমরা তাকে বাবা জ্যারেন্ট বলে দিচ্ছি, তখন আমরা কি বলে দিচ্ছি, জ্যারেন্ট বলে দিচ্ছি। বোঝা গেল দুটো নাম কেন দেওয়া হয়েছে, কারণ কাজ ডিফারেন্ট। ওকে, তাহলে এরা হচ্ছে মোটামুটি আমরা জেনে নিলাম এই তিনজন মেম্বার হচ্ছে আমরা নন ফাইনাইট ভার্বের ক্যাটাগরিতে পড়বো। ঠিক আছে, এবার এটা নিয়ে ভয়ের কিছু নেই, আস্তে আস্তে এদেরকে আমরা দেখে নেবো। দেখো প্রথমে আমরা ইনফিনিটিভ দেখবো, তাহলে ইনফিনিটিভ আগে কেমন দেখতে হয় তোমাকে জানতে হবে। অনেকে এটা ফুল ইনফিনিটিভ বলে থাকে বা শুধু ইনফিনিটিভও বলে থাকে। ফুল কেন বলে থাকে, কারণ এর মধ্যে আমরা দেখতে পাবো এই ফর্মটা, কি ফর্ম না টু এর সাথে,
টু প্লাস মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্মকে যদি মেলাই তাহলে সেটা হয়ে যাবে আমার ইনফিনিটিভ। ওকে, তাহলে ইনফিনিটিভ বাবা সেন্টেন্সে অনেক রকম কাজ করে, সে নাউন হিসাবে সেন্টেন্সে কাজ করতে পারে, ঠিক আছে, সে হচ্ছে অ্যাডভার্ব হিসাবে সেন্টেন্সে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবে বাবা সেন্টেন্সে কাজ করতে অনেক অনেক কাজ করে ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভও প্রচুরভাবে কাজ করতে পারে। তাহলে মোটামুটি ইনফিনিটিভ আমরা জানলাম, টু প্লাস V1 হচ্ছে সে কি হয়ে যায়, ইনফিনিটিভ হয়ে যায়। এবার ভালো করে দেখো যে সেন্টেন্সে নাউন হিসাবে কাজ করা মানে কি, ভালো করে বোঝো। নাউন হিসাবে কাজ করা মানে সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় আমরা একে দেখতে পাই কিনা বলো। তো দেখো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখে নিই। টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। দেখো টু ওয়াক কোথায় বসে আছে, সাবজেক্টের জায়গায়। তো দেখো সাবজেক্ট হিসাবে টু ওয়াক, টু প্লাস V1 কাজ করছে, টু ওয়াক, টু সাথে দেখো ওয়াক ভার্বের ফার্স্ট ফর্ম আছে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম যদি থাকে সেটাকে আমরা কি বলে দেবো, ইনফিনিটিভ বলে দেবো। তাহলে ইনফিনিটিভ দেখো সেন্টেন্স এখানে সাবজেক্ট হিসাবে কাজ করে। সেম দেখো টু স্মোক ইজ ব্যাড ফর হেলথ, তাহলে এখানেও সাবজেক্ট হিসাবে কাজ করছে কিনা বলো। আই ওয়ান্ট টু প্লে, প্রশ্ন করা, আই ওয়ান্ট হোয়াট, ওয়াট দিয়ে প্রশ্ন করে দেখো আমরা অবজেক্ট পাই। তাহলে দেখো অবজেক্টের জায়গায় কে বসে আছে, টু প্লাস V1, তার মানে এটাও কি হয়ে গেল, ইনফিনিটিভ, যে নাউন হিসাবে কাজ করছে। হি লাভস টু প্লে ফুটবল, সে ভালোবাসে কি, হোয়াট দিয়ে প্রশ্ন করো, দেখো টু প্লে ফুটবল, আনসার আসবে। তার মানে এটাও কি ভার্ব হিসাবে নাউন হিসাবে সেন্টেন্সে কাজ করছে। তাহলে ইনফিনিটিভ জেনারেলি অনেক কাজ করে থাকে, মনে রাখতে হবে ইনফিনিটিভ কেমন দেখতে এবং সে কিভাবে কাজ করছে সেন্টেন্সে। চলো পরবর্তী পেজে যাই। এবার দেখো ব্যাড ইনফিনিটিভ আমরা কাকে বলবো। ব্যাড ইনফিনিটিভ হচ্ছে আমরা বলবো শুধু যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাকে আমরা ব্যাড ইনফিনিটিভ বলবো। তাহলে ইনফিনিটিভ কেমন দেখতে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, আর যদি শুধু ভার্বের ফার্স্ট ফর্ম থাকে এবং তাকে দেখছো যে সাবজেক্ট বা টেন্সের অ্যাকর্ডিং সে চেঞ্জ হচ্ছে না, তাহলে তাকে আমরা কি বলে দেবো, ব্যাড ইনফিনিটিভ বলে দেবো। এবার জেনারেলি আমরা ব্যাড ইনফিনিটিভ কার সাথে ইউজ করি, মনে করো আমাদের বেসিক টেবিল আমরা কি পড়েছিলাম, মডেলস সবসময় ব্যাড ইনফিনিটিভ নিয়ে থাকে, পড়েছিলাম আমরা। তার মানে আমরা দেখবো ব্যাড ইনফিনিটিভ বাবা আমরা অক্সিলারি ভার্বস, যেটাকে আমরা হেল্পিং ভার্ব বলি, এবং সেই হেল্পিং ভার্ব যেটা শুধু হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে তাদেরকে আমরা কি বলি, মডেলস। তো সেই মডেলসের সাথে তুমি কিন্তু সবসময় ব্যাড ইনফিনিটিভের ইউজ দেখতে পাবে, যেটা আমি তোমাদের একটু আগেই একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম নন ফাইনাইট ভার্ব কাকে বলে উইথ এক্সাম্পল। দেখো আই বেড, বেড কথাটাও কি, বেড এর পরে আই বেড হিম গো, ঠিক আছে, বেড এখানে বাবা এখানে হচ্ছে বেডের সাথে দেখো গো যে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করে হয়েছে সেটা কি আছে দেখো, সেটা হচ্ছে আমার ব্যাড ইনফিনিটিভ আছে। তার মানে এমন কিছু কিছু ভার্ব আছে যেগুলো শুধুমাত্র ব্যাড ইনফিনিটিভ নেয়, তার সাথে তুমি ইনফিনিটিভ ইউজ করতে পারবে না, সেটা তোমাকে মনে রাখতে হবে। আমি একদম টু দ্য পয়েন্ট তোমাদের সাজিয়ে দিয়েছি বাবা। তাহলে কোন কোন ভার্ব আছে, একটা তো আমরা মডেলস জানলাম, আর কি কি ভার্ব আছে যেগুলোকে বলা হয় ভার্বস অফ পারসেপশন। পারসেপশনের মধ্যে কোনগুলো পড়ছে, সি, স্মেল, হিয়ার, এগুলোর সাথে আমরা ব্যাড ইনফিনিটিভ বাবা ইউজ করে থাকি। এছাড়াও দেখো লেড, বেড, হ্যাঁ বেড, এই কথাগুলোর সাথেও আমরা কি এই ভার্বগুলোর সাথেও আমরা ব্যাড ইনফিনিটিভ বা যেটাকে ভার্বের ফার্স্ট ফর্ম শুধু ইউজ করে থাকি সেন্টেন্সে। দেখো লেট ভার্বের সাথেও আমরা কি ইউজ করি, ব্যাড ইনফিনিটিভ ইউজ করি। তাই জন্য দেখো আমরা টু সিট বলিনি, দেখো এখানে লিখে দিয়েছি, যদি আমি টু সিট বলতাম তাহলে এটা ভুল হয়ে যেত, টু সিট হবে না, শুধু সিট হবে, অর্থাৎ শুধু ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এই ভার্বগুলো মনে রাখবে, এই ভার্বের সাথে আমরা জেনারেলি ব্যাড ইনফিনিটিভ বাবা ইউজ করে থাকি। নেক্সট দেখো শি মেড মি ক্রাই, তাহলে শি মেড মি ক্রাই, দেখো মেডের সাথে কি হয়েছে, শুধু ক্রাই, ভার্বের ফার্স্ট ফর্ম। তুমি যদি বলতে টু ক্রাই, টু প্লাস V1 বা ইনফিনিটিভ ইউজ করতে তাহলে ভুল হয়ে যেত, কারণ মেডের সাথেও আমরা ব্যাড ইনফিনিটিভ বাবা ইউজ করে থাকি সেন্টেন্সে। নেক্সট চলে আসো, আই হার্ড হিম সিং আ লাভলি সং, দেখো হার্ড শোনা, দেখা, ফিল করা, এগুলো হচ্ছে সব স্টেটিভ ভার্ব বা এদেরকে আমরা ভার্ব অফ পারসেপশন বলে থাকি। তো এদের সাথেও কখনো যেহেতু এদের দ্বারা কোনো অ্যাকশন দেখো পারফর্ম করা হয় না, তাই স্টেটিভ ভার্ব বললাম। এদের সাথেও আমরা ব্যাড ইনফিনিটিভ ইউজ করব, কখনো এদের সাথে তুমি টু প্লাস V1 ইউজ করবে না। যদি তুমি কথাটা বলতে আই হার্ড হিম টু সিং, তাহলে কিন্তু ভুল হয়ে যেত, অনলি সিং হবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মকে তোমাকে ইউজ করতে হবে। শুধু বলো সিং আ লাভলি সং, ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হচ্ছে, তার মানে এটা ব্যাড ইনফিনিটিভ হচ্ছে। তাহলে ইনফিনিটিভ এবং ব্যাড ইনফিনিটিভ কখন কোথায় ইউজ হচ্ছে এই জিনিসটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট চলো
দেখো উপরে কি লেখা আছে যে ব্যাড ইনফিনিটিভ আমরা যেগুলো মডেলস আছে ক্যান, শ্যাল, কুড, উইল, উড এগুলো সবার সাথে আমরা ব্যাড ইনফিনিটিভ অলওয়েজ ইউজ করব। যেমন দেখো আই উইল ওয়েট, টু ওয়েট কখনো বলবে না, টু ওয়েট মানে 2 + V1 আর তার মানে সেটা কি হয়ে যাবে ইনফিনিটিভ বাবা হয়ে যাবে। ইনফিনিটিভ এদের সাথে ইউজ করব না, ব্যাড ইনফিনিটিভ ইউজ করতে হবে, অর্থাৎ শুধু ওয়েট ভার্বের ফার্স্ট ফর্ম ব্যাড ইনফিনিটিভ বাবা ইউজ করতে হবে। নেক্সট দেখো ইউ মাস্ট ওবে, হ্যাঁ তুমি যদি বলতে টু ওবে তাহলে ভুল হয়ে যেত, ব্যাড ইনফিনিটিভ ইউজ হবে। হি ক্যান স্পিক, দেখো ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করা আছে, এগুলোকে প্রত্যেককে বলে দেবো আমরা ব্যাড ইনফিনিটিভ, ঠিক আছে। ইউ শুড কাম, দেখো এখানেও ব্যাড ইনফিনিটিভ ইউজ করা আছে, অর্থাৎ শুধু ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করা আছে। যেখানে শুধু ভার্বের ফার্স্ট ফর্ম বাবা ইউজ করা থাকবে সেখানে আমাকে বুঝে নিতে হবে ব্যাড ইনফিনিটিভ ইউজ হয়েছে, এবং কার সাথে আমরা ব্যাড ইনফিনিটিভকে পেয়ার করি মডেলসের সাথে বা শুধু হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের সাথে। ওকে নেক্সট চলে আসো। নেক্সট দেখো অফোর্ড, কন্টিনিউ, বিগিন, ডেয়ার, প্রেফার, অ্যাটেম্প্ট, চুজ, প্রিটেন্ড, অফার, প্ল্যান, ট্রাই, ম্যানেজ, ইন্টেন্ট, রিফিউজ এদের সাথে সব সময় ইনফিনিটিভ আমাকে ইউজ করতে হয়। তাহলে ইনফিনিটিভ আর ব্যাড ইনফিনিটিভ কোন কোন ভার্বের সাথে বাবা ইউজ হচ্ছে একটু তোমরা দেখে নিও, আমি পয়েন্ট করে ইম্পর্টেন্ট কিছু জিনিস এখানে ডিসকাস করিয়ে দিয়েছি, যেগুলোতে তোমরা যদি ফলো রাখো আশা করছি উত্তর করতে সুবিধা হবে। তাহলে এই যে সমস্ত ভার্বগুলো লেখা আছে ইয়েলো কালারের বক্সে এদের সবার সাথে আমরা ইনফিনিটিভ ইউজ করব। তাহলে দেখো সেন্টেন্সগুলোতে কি ভুল আছে কি ঠিক আছে, লেখা আছে দেখো আই ট্রাইড টু কমপ্লিটিং, ভালো করে বোঝো যে প্রথমত আমরা জানি যদি টু ইউজ করা থাকে টু এর সাথে আমরা সবসময় ভার্বের ফার্স্ট ফর্মকে ইউজ করি। এবার কথাটা আছে দেখো ট্রাইড, আমরা কি জানি দেখো ওপরের বক্সে আমরা পড়েছি এই যে ট্রাই যেখানে ইউজ করা থাকবে ট্রাই ভার্বের সাথে আমাকে ইনফিনিটিভ ইউজ করতে হবে, আর ইনফিনিটিভ মানে কি 2 + V1 এই ফরম্যাটটা আমাকে ফলো করতে হবে। বাট এখানে কি আছে টু কমপ্লিটিং আছে, কমপ্লিটিং হবে না, কি করতে হবে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এরকম টাইপের কিছু প্রশ্ন তোমরা পেতে পারো। দেখো শি রিফিউজড ডুইং, শি রিফিউজড ডুইং হবে না, রিফিউজড টু ডু, টু ডু করতে হবে, ডুইং হবে না, 2 + V1 করতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করতে হবে। শি ক্যান নট অ্যাফোর্ড, দেখো ক্যান নট, শি ক্যান নট অ্যাফোর্ড লিভিং ইন 5-star হোটেল, আমরা উপরে পড়েছি অ্যাফোর্ড এই পার্টিকুলার ওয়ার্ডের সাথেও আমরা কি করি 2 + V1 ইউজ করি। দেখো এখানে অ্যাফোর্ড আছে, শি ক্যান নট অ্যাফোর্ড আছে যখন, তাহলে অ্যাফোর্ড ভার্বের সাথেও আমরা লিভিং করবো না, আবার 2 + V1 ইনফিনিটিভ ইউজ করব, অর্থাৎ লিখতে হবে টু লিভ। নেক্সট চলে আসো হি অ্যাটেম্পটেড ডুইং দ্য ওয়ার্ক, তাহলে অ্যাটেম্পট যে ভার্ব আছে তার সাথেও কি করি আমরা ডুইং করব না, আমরা তার সাথে 2 + V1 ইনফিনিটিভ ইউজ করব, অর্থাৎ কি হয়ে যাবে টু ডু, কি হয়ে গেল হি অ্যাটেম্পট টু ডু দ্য ওয়ার্ক, বোঝা গেল। তো এইভাবে তোমাদের পরীক্ষায় হয়তো কিছু প্রশ্ন থাকবে যেখান থেকে তোমাকে এরর ফাইন্ড করতে হবে যে কি ভুল আছে, ঠিক আছে। তাহলে এই যে উপরে যে ইয়েলো কালারের যে বক্সে দেখলাম অ্যাফোর্ড, কন্টিনিউ, বিগিন, ডেয়ার, প্রেফার, অ্যাটেম্প্ট এগুলো জেনারেলি যে সমস্ত ভার্বগুলো রয়েছে তাদের সাথে আমরা ইনফিনিটিভ ইউজ করি, আর কোন কোন ভার্বের সাথে আমরা ব্যাড ইনফিনিটিভ ইউজ করি আশা করছি এটা তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট আমরা এবার কিছু কিছু জিনিস দেখবো। দ্য ইনফিনিটিভ ইজ অলসো ইউজ, ভালো করে দেখো ইনফিনিটিভ এদের সাথেও ইউজ হবে, কোন ইনফিনিটিভ উইদাউট টু বলেছে, দেখো দ্য ইনফিনিটিভ ইজ অলসো ইউজ উইদাউট টু, উইদাউট টু যে ইনফিনিটিভ থাকে মানে টু ছাড়া যে ইনফিনিটিভ থাকে তাকে আমরা বলে দিই ব্যাড ইনফিনিটিভ। এবার দেখো ব্যাড ইনফিনিটিভের আরও একটা ইউজ তোমাদের জানাতে চাইবো যে ব্যাড ইনফিনিটিভ আমরা কোন কোন ভার্বের সাথে ইউজ করি। দেখো আমরা দেখেছি মডেলসের সাথে ইউজ করি, ভার্ব অফ পারসেপশন কিছু ছিল সি, ফিল, হিয়ার এগুলোর সাথে ইউজ করে থাকি, কারেক্ট। এবার আরও কিছু ভার্ব আছে বাবা যেগুলোর সাথে আমরা এই ব্যাড ইনফিনিটিভকে ইউজ করে থাকি, অর্থাৎ যেটাকে বলা হয় শুধু ভার্বের ফার্স্ট ফর্ম যার মধ্যে টু কথাটা থাকে না, এই জন্য বলেছে দেখো উইদাউট টু। তাহলে এইগুলো কোনগুলো, যেমন হ্যাড বেটার, উড রাদার, আমি হ্যাড বেটার নিয়ে আমি তোমাদের একটা শর্টস বানিয়ে দেখিয়েছিলাম যে এরা হচ্ছে কিন্তু সেমি মডেলস বলা হয় এদেরকে। অনেক সময় দেখবে যে অনেক বইতে এদের মডেলস হিসাবে লেখা থাকে না, তাই তোমাদের আলাদা করে আমি একটা ভিডিওর মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি, তাও জেনে নিও যে উড রাদার, উড সুনার দ্যান, উড রাদার দ্যান, উড সুনার এগুলো সবই হচ্ছে বাবা কি হিসাবে ইউজ হয়, এদেরকে সেমি মডেলস বলা হয়। আর আমরা জানি মডেলস মানেই তাদের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম হয় এবং যেটাকে আমরা বলে দিই ব্যাড ইনফিনিটিভ,
তাই তো? তাহলে এদের সাথেও কি হবে বাবা, ব্যাড ইনফিনিটিভ ইউজ হবে, কারণ এদেরকে সেমি মডেলস বলা হয়। আর তোমাদের মনে হতে পারে তাহলে এদের মানে কি ম্যাম, উড রাদার, উড সুনার দেন, এদের মানে হচ্ছে সাজেশনের সেন্স তোমাকে প্রোভাইড করে। এই সমস্ত ওয়ার্ড যদি তুমি সেন্টেন্সে ইউজ করো তারা সাজেশনের সেন্স তোমাকে প্রোভাইড করবে এবং এরা তাদের সাথে কি নেবে, ব্যাড ইনফিনিটিভ নেবে। ঠিক আছে, তাহলে দেখো কি আছে, ইউ হ্যাড বেটার আস্ক, দেখো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করা আছে, তার মানে এখানে ব্যাড ইনফিনিটিভ ইউজ করা আছে, বোঝা গেল? দেখো হ্যাড বেটার, উড রাদার দ্যান, ঠিক আছে, উড রাদার, হ্যাঁ উড রাদার দ্যান, এদের সবার সাথে দেখো ভার্বের ফার্স্ট ফর্ম বাবা, প্লে, ডাই, আস্ক, ওয়েট, ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করেছে। কেন? কারণ এরা সবাই হচ্ছে কি, এরা হচ্ছে মডেলস হিসাবে কাজ করে সেন্টেন্সে, তাই এদের সাথে আমরা সবসময় ভার্বের বাবা ফার্স্ট ফর্ম ইউজ করব, কারণ এরাও কিন্তু বাবা মডেলস হিসাবেই সেন্টেন্সে কাজ করে, যারা সেন্স কি প্রোভাইড করে, এদের মিনিং কি হয় মনে রেখো, এরা মিনিং প্রোভাইড করে সাজেশনের, সাজেশনের সেন্স আমাকে প্রোভাইড করে থাকে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে ব্যাড ইনফিনিটিভ এবং ইনফিনিটিভের যে ইউজগুলো আছে একদম টু দা পয়েন্ট আমি দেখাবার চেষ্টা করেছি যতটুকু পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো পুরো ওভারঅল সমস্ত কনসেপ্ট একটা ভিডিওর মাধ্যমে প্রোভাইড করা সম্ভবপর নয়, তাই আমি কনসাইজ ওয়েতে একটু দেখাবার চেষ্টা করেছি যে কোন কোন পোর্শন তোমাদের ভার্বে একটু জোর দিতে হবে বা সেগুলোকে ভালো করে পড়তে হবে। নেক্সট আমরা যেটা দেখবো যে দ্যাট ইজ জারেন্ট। তো জারেন্ট কি, দেখতে কেমন জারেন্টকে না ভার্বের আইএনজি ফর্মের মতোই দেখতে হয়, কিন্তু এরা সেন্টেন্সে মনে রেখো যে নাউন হিসাবে বাবা কাজ করে, অলওয়েজ এরা কি হিসাবে কাজ করবে সেন্টেন্সে, নাউন হিসাবে বাবা কাজ করবে, তাই এদেরকে আমরা কি বলে দেবো, জারেন্ট বলে দেবো। তাহলে ভার্বের আইএনজি ফর্মের ব্যাপারে আমরা পড়েছি, যাকে আমরা কি বলে দিই, ভার্বের বাবা ফোর্থ ফর্ম বলে দিই। হ্যাঁ, আর এই ভার্বের ফোর্থ ফর্ম তিনভাবে কাজ করে থাকে, জারেন্ট হিসাবে কাজ করে থাকে অর্থাৎ নাউন হিসাবে কাজ করে থাকে, অ্যাডজেক্টিভ হিসাবে যখন এই ভার্বের ফোর্থ ফর্ম কাজ করে তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলছি, আবার এটা ভার্ব হিসাবেও সেন্টেন্সে কাজ করে, কিন্তু শর্ত একটাই, যদি ভার্বের ফোর্থ ফর্ম বা ভার্বের আইএনজি ফর্মকে তোমাকে সেন্টেন্সে ভার্ব হিসাবে ইউজ করতে হয় তাহলে এদের সাথে তোমাকে কাকেই পেয়ার করতে হবে, বি ভার্বকে পেয়ার করতে হবে। বি কে আমরা কি ভার্ব বলি পড়ে এসেছি, প্রাইমারি অক্সিলারি ভার্ব, অর্থাৎ বি ভার্বের অনেক ফর্ম থাকবে। কেন? কারণ বি ভার্ব কি, বি ভার্ব বাবা মেইন ভার্ব এবং হেল্পিং ভার্ব, শর্টে লিখলাম, এইভাবে দুটো ভার্ব হিসাবেই তারা কাজ করতে পারে। যদি বি ভার্ব দেখো মেইন ভার্ব হিসাবে কাজ করে, বি ভার্বের এই জন্য অনেকগুলো ফর্ম থাকে, বি নিজেই দেখো নিজের বেস ফর্ম, বি এর প্রেজেন্ট ফর্ম কি আছে, অ্যাম, ইজ, আর, এগুলো সবই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভালো করে দেখে না, আমি লিখে দিচ্ছি। পাস্ট ফর্ম কি হয়ে যাবে, ওয়াজ, প্লুরালে কি হয়ে যাবে, ওয়ার্ড, এগুলো সব হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম মানে V2 ফর্ম। ঠিক আছে, বি ভার্বের থার্ড ফর্ম কি হয়ে যায়, বিন হয়ে যায়, বিন হচ্ছে বি ভার্বের থার্ড ফর্ম। আর বি ভার্বের ফোর্থ ফর্ম কি, বি ভার্বের ফোর্থ ফর্ম হচ্ছে BEING, বিং, এটা হচ্ছে বি ভার্বের ফোর্থ ফর্ম। ওকে, তাহলে বি ভার্ব যেহেতু মেইন ভার্ব হিসাবে কাজ করে তাই এরও অনেকগুলো কি থাকে, এরও অনেকগুলো তুমি ফর্ম খুঁজে পাবে। ঠিক আছে, এই বি ভার্বের সাথে বি ভার্বের এনি ফর্ম, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদের সাথে যদি তুমি ভার্বের আইএনজি ফর্মকে পেয়ার হয়ে সেন্টেন্সে ইউজ করো তখন দেখে নিতে হবে যে এরা ভার্ব হিসাবে বাবা সেন্টেন্সে কাজ করছে, এরা কি হিসাবে কাজ করছে, ভার্ব হিসাবে সেন্টেন্সে কাজ করছে। ঠিক আছে, আর যদি দেখো শুধু ভার্বের আইএনজি ফর্ম সেন্টেন্সে ইউজ হয়েছে এবং সে নাউন হিসাবে কাজ করছে, কিভাবে বুঝবো, নাউন হিসাবে কাজ করা মানে সেই সেন্টেন্সের নয় সাবজেক্ট হবে না হলে অবজেক্ট হবে, তাহলে এই ভার্বের আইএনজি ফর্মকে আমরা কি বলে দেবো, জারেন্ট বলে দেবো। এই ভার্বের আইএনজি ফর্মকে কি বলে দেবো, জারেন্ট বলে দেবো। চলো পরবর্তী পেজে যাই। তাহলে দেখো প্রথমে আমরা দেখে নেবো যে জারেন্ট কিভাবে সাবজেক্ট হিসাবে সেন্টেন্সে কাজ করছে। জারেন্ট দেখো কিভাবে সেন্টেন্সে কাজ করে, দেখো বেকিং, দেখো বেকিংকে আমি কোথায় বসিয়েছি, সাবজেক্টের জায়গায় বসিয়েছি এবং সে ভার্বের আইএনজি ফর্ম। ভার্বের আইএনজি ফর্ম যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কাজ করে তাকে আমরা কি বলে দেবো, জারেন্ট। বুঝতে পেরেছো? জারেন্ট দেখো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কাজ করে মানে সে নাউন হচ্ছে, নাউন হওয়া মানেই ভার্বের আইএনজি ফর্ম, তাকে আমরা জারেন্ট বলে দিচ্ছি। এরকম দেখো টিচিং, সুইমিং, স্মোকিং, এদের প্রত্যেকে দেখো সাবজেক্টের জায়গায় বসে আছে। তো সাবজেক্টের জায়গায় যখন বসে আছে তার মানে এটা কি হয়ে গেল, এরা সবাই নাউন হিসেবে কাজ করছে। আর নাউন হিসাবে দেখো আমরা কাকে দেখতে পাচ্ছি, ভার্বের আইএনজি ফর্মকে দেখতে পাচ্ছি, তখন এর নাম কি দিয়ে দেবে তোমরা, জারেন্ট দিয়ে দেবে।
আশা করছি জারেন্টের সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হলো। এরা অবজেক্ট হিসাবেও কাজ করে, সেটা আমরা পরবর্তী পেজে দেখে নেব। আচ্ছা, এবার আমরা দেখব যে জারেন্ট কিভাবে অবজেক্ট হিসাবে কাজ করছে, অর্থাৎ নাউন হিসাবে কাজ করছে। ঠিক আছে, অবজেক্ট মানেও কি, অবজেক্ট কে হতে পারে, নাউনই হতে পারে, আর নাউন না থাকলে কে হবে, প্রোনাউনই হবে। তো যাই হোক, তো জারেন্ট ভার্বের আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম যেটাকে আমরা জারেন্ট বলে দিচ্ছি, কেন, বিকজ এটা যখন নাউন হিসাবে কাজ করে তখন তার নাম কি হয়েছে, জারেন্ট। আর নাউন হওয়া মানে কি, নাউন হওয়া মানে সেই সেন্টেন্সের সাবজেক্ট হবে বা অবজেক্ট হবে। সাবজেক্টের আমরা কিছু এক্সাম্পল দেখলাম, এবার চলো অবজেক্টের এক্সাম্পল দেখে নিই। দেখো কি আছে, শি লাভস রিডিং বুকস, কি ভালোবাসে না, বই পড়তে ভালোবাসে। তাহলে রিডিং দেখো ভার্বের আইএনজি ফর্ম, অবজেক্টের জায়গায় বসে আছে। নেক্সট হলো when it comes to hunting deer nobody is better than কি, লেরয়, নাম দেওয়া আছে, দেখো হান্টিং। ওকে, নেক্সট চলে আসো, দেখো কিরণ মাচ প্রেফার্স প্লেয়িং, তাহলে এগুলো সব দেখো ভার্বের আইএনজি ফর্ম, যেগুলো হচ্ছে কি না অবজেক্টের জায়গায় বসে আছে। তো অবজেক্টের জায়গায় বসে থাকলে ভার্বের আইএনজি ফর্ম, তাকে আমরা কি বলে দেবো, জারেন্ট বলে দেবো। নেক্সট দেখো আই এম ট্রাইড অফ আর্গুইং, অফ কি ভালো করে বোঝো, অফ হচ্ছে প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পরেও আমরা আমাদের বেসিক টেবিল অনুযায়ী কি জানি, প্রেপোজিশনের পরেও আমরা প্রেপোজিশনের অবজেক্ট ইউজ করি, এবং অবজেক্টের জায়গায় দেখো কি আছে, ভার্বের আইএনজি ফর্ম আছে, যাকে আমরা কি বলে দিচ্ছি, জারেন্ট বলে দিচ্ছি। ঠিক আছে, বোঝা গেল। তাহলে জারেন্টের ইউজ আমরা বুঝলাম। চলো পরবর্তী পেজে এবার আমরা দেখে নেব যে আর জারেন্টের কি কি ইউজ আছে। মনে রাখবে, জারেন্ট যখন আমরা সেন্টেন্সে ইউজ করছি তার সাথে আমরা প্রেফার করব সব সময় প্রোনাউনের পজেসিভ, মানে পজেসিভ প্রোনাউন নয়, প্রোনাউনে যে আমরা পড়েছি যে পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউনের পজেসিভ কেস, দুটোর মধ্যে পার্থক্য কি আছে। ঠিক আছে, তো প্রোনাউন আমরা পড়েছি, তো সেখান থেকে মনে রাখবে জারেন্ট যখন আমরা সেন্টেন্সে ইউজ করব সেখানে কিন্তু আমরা প্রোনাউনের জায়গায় পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করব। কেন ইউজ করব, বিকজ দেখো কথাটাই আছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো আমরা জানি, দেখো মাই, ইয়োর, আওয়ার, হ্যাঁ এগুলোকে আমরা সব কি বলে দিচ্ছি, হিজ, হার, হ্যাঁ এগুলো সবই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। কারেক্ট, আমরা কি পড়েছি না, পজেসিভ অ্যাডজেক্টিভের সাথে বাবা আমরা পেয়ার করি কোনো নাউনকে, বিকজ অ্যাডজেক্টিভ যখন আমরা বলছি তার মানে কি, সে নাউনের ব্যাপারে আমাকে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করবে। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ এর পেয়ার আমরা নাউনের সাথে করি, আবার নাউনের মতো সমান কাজ করে কে, ভার্বের আইএনজি ফর্ম, যাকে আমরা কি বলে দিচ্ছি, জারেন্ট বলে দিচ্ছি। কারণ জারেন্টও তো নাউন হিসাবে কাজ করে, তাই জারেন্টের সাথে মনে রেখো সবসময় আমরা পেয়ার করব পজেসিভ অ্যাডজেক্টিভকে। কারণ তোমরা প্রোনাউনের পজেসিভ কেস আর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ দুটোকে তোমরা গুলিয়ে ফেলো, দুটোর মধ্যে পার্থক্য কি আছে সেটা আমরা বুঝে গেছিলাম। ঠিক আছে, তো সেটা কিন্তু মনে রেখো যে পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে কি পার্থক্য আছে। আর জারেন্টের সাথে আমরা পেয়ার সবসময় কাকে করব, পজেসিভ অ্যাডজেক্টিভকে করব। তাহলে প্রথমে সেন্টেন্স দেখো, ইউ শুড নট মাইন্ড হার্স কামিং লেট। হ্যাঁ এখানে দেখো একটা আমরা কি ইউজ করে দিয়েছি, পজেসিভের প্রোনাউন কেস, প্রোনাউনের পজেসিভ কেস ইউজ করে দিয়েছি হার্স, তাই তো। তাহলে হার্স তো হবে না, আমাকে কি করতে হবে, হার করতে হবে, অর্থাৎ পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তার মানে এটা ভুল আছে, হার্স আছে। নেক্সট চলে দেখো, মাই ব্রাদার ডিড নট অবজেক্ট টু মি ইউজিং, মি আছে, মি হচ্ছে কি অবজেক্টিভ কেসের প্রোনাউন বাবা এটা, আর প্রোনাউন আর নাউন একসাথে সেন্টেন্সে ইউজ হয় না, বিকজ ইউজিং ভার্বের আইএনজি ফর্ম যেটা হচ্ছে নাউন হিসাবে কাজ করছে এবং একে আমরা জারেন্ট বলছি বাবা, তাই তো। তাহলে এর সাথে কখনো কি পেয়ার নাউনের প্রোনাউনের করতে পারবো, কারণ নাউন প্রোনাউন তো একসাথে সেন্টেন্সে আসে না। যদি নাউন সেন্টেন্সে থাকে তাহলে তার প্রোনাউন আসার কি দরকার আছে, না। নাউনের রিপিটেশন বন্ধ করার জন্য আমরা তারপরে তার জায়গায় প্রোনাউনকে আনি, গট মাই পয়েন্ট। তো সেই কারণে হচ্ছে আমরা প্রোনাউন ইউজ করতে পারবো না বাবা, এখানে আমাকে পজেসিভ অ্যাডজেক্টিভ জারেন্টের সাথে পেয়ার করতে হবে, আমাকে করতে হবে মাই ইউজিং, বোঝা গেল। নেক্সট চলে আসো দেখো, owing to him being a new student he was unable to get library card। তাহলে দেখো owing to him being, তাহলে ভালো করে বোঝো, a new student he was unable to get a library card। তাহলে দেখো him কথাটা আছে, him হচ্ছে কি, him হচ্ছে প্রোনাউন, তাই তো, প্রোনাউন, এবং সেটা অবজেক্টিভ কেসের প্রোনাউন। তাহলে প্রোনাউন ইউজ করা আছে বিং এর সাথে, হবে কি, হবে না। তাহলে এর জায়গায় আমাকে কাকে ইউজ করতে হবে, হিজ, অর্থাৎ পজেসিভ অ্যাডজেক্টিভকে বাবা ইউজ করতে হবে জারেন্টের সাথে। তাহলে মনে রেখো যে জারেন্ট যেহেতু নাউন হিসাবে কাজ করে সেন্টেন্সে, তাই এর সাথে যখনই কোনো অ্যাডজেক্টিভ আমাকে ইউজ করতে হবে তো সেটা পজেসিভ
অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। প্রোনাউন আমরা কখনো জারেন্টের সাথে পেয়ার করব না, সেটা যে কেসেই হোক, অবজেক্টিভ কেস হোক বা হচ্ছে পজেসিভ কেস হোক, সেগুলো আমরা ইউজ করব না। কাকে ইউজ করব? পজেসিভ অ্যাডজেক্টিভকে ইউজ করব। ক্লিয়ার? চলো পরবর্তী পেজে যাই। এবার চলে আসো লুকিং ফরওয়ার্ড টু, অ্যাডিশন টু, কমিটেড টু, হ্যাঁ, তারপর হচ্ছে কি বি ইউজ টু, হ্যাবিচুয়েটেড টু। তো এদের সাথেও আমরা জেনারেলি কাকে পেয়ার করি না, এদের সাথেও কিন্তু বাবা আমরা জারেন্টকে ইউজ করে থাকি। এটা মাথায় রেখো। তাহলে এদের সাথে আমরা কাকে ইউজ করে থাকি? জারেন্টকে ইউজ করে থাকি। দেখো নায়না ইজ ইউজ টু ওয়াক অ্যাট নাইট হবে না, ইউজ টু ওয়ার্কিং হবে বাবা, ওয়ার্কিং। কারণ কথাটা দেখো কি ইউজ করা আছে? ইউজ টু। তাহলে আমরা জানি লুকিং ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, কমিটেড টু, বি ইউজ টু, অর্থাৎ বি ভার্বের সাথে দেখো বি ভার্ব আছে, বি ইজ হচ্ছে কি বি ভার্ব। তাহলে ইজ এর সাথে যদি ইউজ টু কথাটা ইউজ হয়, আমরা কি বলেছি যে বি ভার্বের সাথে যদি ইউজ টু পেয়ার হয় আমরা অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ইউজ করি, বলেছি কিনা বলো? তাহলে সেটা যদি আমরা ইউজ টুর সাথে পেয়ার কাকে করব? তাহলে ওয়ার্কিং জারেন্টকে করব, কারণ সে নাউন হিসেবে সেন্টেন্সে কাজ করতে পারবে। এটা হচ্ছে কি করতে হবে? আমাকে ইউজ জারেন্ট করে দিতে হবে। তাহলে আনসার ইজ দিস, নায়না ইজ ইউজ টু ওয়ার্কিং হয় বাবা। নেক্সট আসো, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোক হয় না, অ্যাডিক্টেড টু কথাটা ইউজ করা আছে। তাহলে অ্যাডিক্টেড টুর সাথেও আমরা পেয়ার কিন্তু স্মোকের করবো না বাবা, স্মোকিং হবে, জারেন্ট ইউজ করতে হবে। বোঝা গেল? তাহলে ইউজ টু, লুকিং ফরওয়ার্ড টু, কমিটেড টু, হ্যাবিচুয়েটেড টু, এগুলোর সাথে কি হয়? অ্যাডিক্টেড টু, এদের সাথে হচ্ছে আমরা জারেন্টকে প্রেফার করে থাকি। তাহলে জারেন্টের এই ইউজগুলো কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। কি হিসাবে কাজ করছে সেন্টেন্সে সেটা আশা করছি তোমরা বুঝতে পারছো। নাউন হিসাবে কিভাবে কাজ করছে, নাউন হিসাবে কাজ করা মানে সাবজেক্ট অবজেক্ট হিসাবে কাজ করছে, এগুলো কিন্তু ভালো করে তোমরা দেখো, ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট দেখো, এবার আমরা চলে এলাম পার্টিসিপলস। তাহলে পার্টিসিপলস এর মধ্যে কাকে কাকে পড়বো? প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। তোমাদের যে পরীক্ষাকে টার্গেট করছো তার জন্য পারফেক্ট পার্টিসিপল খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট এসএসসি সিজিএল এ অনেক সময় এই প্রশ্নগুলো এসে থাকে সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনে। তো আগে বেসিক এই জিনিসগুলো আগে জেনে নিই যে প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে সেটা হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। দেখো এটাও ভার্বের আইএনজি ফর্ম, কিন্তু এই অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সে কাজ করে বলে একে আমরা বলে দিচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এও হচ্ছে সেন্টেন্সে কি হিসাবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, তাই একে আমরা কি বলে দেবো? পাস্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কারা? ভার্বের ফোর্থ ফর্ম এবং ভার্বের থার্ড ফর্ম, যারা হচ্ছে সেন্টেন্সে ভার্ব ছাড়াও অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতে পারে, তাই এদেরকে আমরা বলে দিচ্ছি পার্টিসিপল। ঠিক আছে, নেক্সট চলে আসো। এবার দেখো প্রেজেন্ট পার্টিসিপল কখন ইউজ করব ভালো করে বোঝো। প্রেজেন্ট পার্টিসিপলকে যদি তোমরা অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সে ইউজ করতে চাও তাহলে সেন্টেন্সের সেন্সে এমন কিছু অ্যাকশন হবে যার কাজটা কি হবে? কন্টিনিউয়াস ছিল। তো কন্টিনিউয়াসের সেন্স যখনই পাবে, এইদিকে কনসেন্ট্রেশন করো, এই ওয়ার্ডটা মনে রেখো, যেখানে কন্টিনিউইটি সেন্স পাওয়া যায় সেখানে হচ্ছে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। কারণ তোমাদের মনে প্রশ্ন আসে বা তোমরা কনফিউজ হয়ে যাও যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল দুটোইতে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, তাহলে এদের দুজনকে আমরা আলাদাভাবে বুঝবো কি করে? কখন প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হবে, কখন পাস্ট পার্টিসিপল ইউজ হবে? প্রেজেন্ট পার্টিসিপল যখন সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হবে তখনই যখন তুমি সেখানে একটা কন্টিনিউইটি সেন্স পাবে, একটা এমন কাজ যেটার মাধ্যমে তুমি কন্টিনিউয়াস ছিল, প্রসেসে ছিল, সেই জিনিসটা তোমার কাছে সেন্স আসবে, তখন তুমি সেখানে কি ইউজ করবে? প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবে। ঠিক আছে, দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আই ট্রাইড অ্যান্ড ফেল টু গেট রিড অফ দ্য অ্যানয়িং ফ্লাই। হ্যাঁ, খুব বিরক্তি করছিল, সেই বিরক্তিকর মাছির থেকে আমি কি হয়ে গেছি? ট্রাইড হয়ে গেছি। তাহলে দেখো অ্যানয়িং ভার্বের আইএনজি ফর্ম, ভালো করে এগুলো ফলো করো। এই ভার্বের আইএনজি ফর্ম, ফ্লাই মানে মাছি, এটা একটা নাউন, লেকে দেখো মডিফাই কোয়ালিফাই করছে, কেমন ফ্লাই, কেমন মাছি না অ্যানয়িং ফ্লাই। তার মানে এখানে যে ভার্বের আইএনজি ফর্ম সেটা কিন্তু বাবা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, তাই একে তোমরা কি বলে দেবে? প্রেজেন্ট পার্টিসিপল বলে দেবে, প্রেজেন্ট পার্টিসিপল বলে দেবে। নেক্সট চলে আসো। ইট ইজ নেভার আ গুড আইডিয়া টু ডিস্টার্ব আ স্লিপিং বিয়ার। কেমন বিয়ার না? স্লিপিং বিয়ার। দেখো স্লিপিং এখানে কি? স্লিপিং এখানে ভার্বের আইএনজি ফর্ম, যে বিয়ারকে মডিফাই কোয়ালিফাই করছে, তার মানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, তাই একে কি বলে দেবে তোমরা? প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট দেখো দ্য বুক ইজ রিয়েলি বোরিং। কেমন বই না? বোরিং।
অ্যাডজেক্টিভ হিসাবে ভার্বের আইএনজি ফর্ম কাজ করে তাকে আমরা কি বলে দেবো? প্রেজেন্ট পার্টিসিপল। চলো নেক্সট দেখো, নেক্সট আসো পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল কি? ভার্বের থার্ড ফর্ম যদি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে তাহলে তাকে তুমি কি বলে দেবে? তাকে তুমি পাস্ট পার্টিসিপল বলে দেবে। এবার সবসময় মনে রাখবে পাস্ট পার্টিসিপল যখনই তুমি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করবে সেখানে অ্যাকশনের সেন্স কমপ্লিট দেখাবে। দেখো এখানে কি বলেছে? কমপ্লিটেড এন্টারলি ইন দ্য পাস্ট। কোনো অ্যাকশন যেটা পাস্টে কমপ্লিট হয়ে গেছে সেটার জন্য তোমরা পাস্ট পার্টিসিপল ইউজ করবে। দেখো দ্য কার্পেন্টার ফিক্স দ্য ড্যামেজড ওয়াল। দেখো এখানে ভালো করে সেন্সটা বোঝার চেষ্টা করো। কার্পেন্টার তখনই তোমার ওয়ালটা সারাবে যখন সেটা ড্যামেজ হবে, আগে তাকে ড্যামেজ হতে হবে। তার মানে কি কাজটা পাস্টে কমপ্লিট হয়েছে তারপরে কার্পেন্টার তাকে সারাতে এসছে। আবার এখানে সেন্স তুমি কিসের পাচ্ছ? দেখো কমপ্লিটের পাচ্ছ। আর যেখানে কমপ্লিটেডের সেন্স পাবে সেখানে দেখো আমরা ভার্বের থার্ড ফর্মকে ইউজ করেছি। কাকে? এই ওয়াল যে নাউন আছে তাকে মডিফাই কোয়ালিফাই করার জন্য, তার মানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, তাহলে তাকে আমরা কি বলে দেবো? পাস্ট পার্টিসিপল। বোঝা গেল? তাকে আমরা কি বলে দেবো? পাস্ট পার্টিসিপল। নেক্সট চলে আসো, দ্য স্টুডেন্টস টার্নড ইন দেয়ার কমপ্লিটেড এসে। এসে কেমন হয়েছে? কমপ্লিট হয়ে গেছে, তাহলে কাজটা পাস্টে শেষ হয়ে গেছে। আর দেখো এসে হচ্ছে নাউন, তাকে মডিফাই কোয়ালিফাই করছে কমপ্লিটটা, তাহলে সেটা হয়ে গেল ভার্বের থার্ড ফর্ম যে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে তাকে তোমরা কি বলে দেবে? পাস্ট পার্টিসিপল। নেক্সট আসো, দ্য এনরেজড ক্রাউড। ক্রাউড কেমন? প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে, রেগে গেছে, তাই এনরেজড ক্রাউড। ক্রাউড দেখো নাউন, তাকে হচ্ছে এনরেজড কথাটা কি করছে? মডিফাই কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে ভার্বের থার্ড ফর্ম। হ্যাঁ, শাউটেড অ্যাংরিলি অ্যাট দ্য পলিটিশিয়ান, তাহলে সেটা কি হয়ে যাবে? নাউনকে মডিফাই কোয়ালিফাই করার কাজ যখন ভার্বের থার্ড ফর্ম করবে এবং দেখো সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, তাকে আমরা কি বলে দিচ্ছি? পাস্ট পার্টিসিপল। বোঝা গেল? তার মানে দুটো জিনিস মনে রাখবে, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল দুজনেই সেন্টেন্সে ভার্ব হিসাবেও কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করতে পারে। যখন এরা ভার্ব হিসাবে কাজ করবে এদের সাথে তোমাকে অন্য কোনো ভার্বকে পেয়ার করে ইউজ করতে হবে। যেমন এই যে ভার্বের থার্ড ফর্ম, তুমি যদি একে ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ করতে চাও, নয় একে তোমাকে বি ভার্বের সাথে ইউজ করতে হবে, না হলে হ্যাভ ভার্বের সাথে ইউজ করতে হবে। হ্যাভ ভার্বের এনি ফর্ম, শুধু হ্যাভ বলছি মানে হ্যাভ ভার্ব নয়, তার এনি ফর্ম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড, হ্যাভিং, যে কোনো কিছু। ওকে, আর বি ভার্বের সাথে যদি পাস্ট পার্টিসিপলকে আমরা পেয়ার করে বি ভার্বের এনি ফর্ম, সেগুলো আমি তোমাকে তোমাদের লিখিয়ে দিয়েছি বি ভার্বের কটা ফর্ম আছে। তো তার সাথে যদি তুমি দেখো প্রেজেন্ট পার্টিসিপলকে কানেক্ট করে লেখার চেষ্টা করা হচ্ছে, তার মানে সেন্টেন্স প্যাসিভ করতে চাইছি। আর যখন এবং তাকে ভার্ব হিসাবে ইউজ করতে চাইছি, কাকে? ভার্বের থার্ড ফর্মকে। আর ভার্বের থার্ড ফর্মকে যখন তোমরা দেখছো যে আমরা হ্যাভ ভার্বের সাথে পেয়ার করে লিখছি, হ্যাভ ভার্বের এনি ফর্মের সাথে, তার মানে সেন্টেন্স আমি পারফেক্ট টেন্সে লিখতে চাইছি। বোঝা গেল? আর যদি প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্মকে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে চাও সেন্টেন্সে, তাহলে এরা একাও ইউজ হতে পারে সেন্টেন্সে, এবং তখন মনে করতে হবে তোমাকে এরা পার্টিসিপল হিসাবে ইউজ হয়েছে। আর যখন এরা অ্যাডজেক্টিভ হিসাবে ভার্বের থার্ড ফর্মকে ইউজ করবে তখন সব সময় দেখবে যে সেন্টেন্সের সেন্স যেন অ্যাকশন কমপ্লিট দিচ্ছে, তাহলে তোমরা পাস্ট পার্টিসিপল ইউজ করবে। আর যেখানে অ্যাকশন কমপ্লিট নয়, কন্টিনিউয়াসের সেন্স দিচ্ছে, তখন সেখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। ঠিক আছে? বোঝা গেল? চলো নেক্সট চলে আসি। এবার দেখো তাহলে দুটো জিনিসের মধ্যে তোমাদের গোলায়, একটা জারেন্ট আর প্রেজেন্ট পার্টিসিপল, দুটোই একই রকম দেখতে। জারেন্টও ভার্বের আইএনজি ফর্ম আর প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের আইএনজি ফর্ম, দুটোকে একই রকম দেখতে, তাই তোমাদের গোলায় যে কখন জারেন্ট হবে কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাদের কাজ দিয়ে মনে রাখো, জারেন্ট তখনই বলবো যখন সে নাউন হিসাবে কাজ করবে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট হবে, তখন তাকে আমরা জারেন্ট বলে দেবো। আর পার্টিসিপল কখন বলবো? যখন তারা অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সে কাজ করবে, তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে দেবো। দেখো তোমরা ডিফারেন্সিয়েট করতে পারছো না, কিছু এক্সাম্পল দেওয়া আছে, তাহলে তোমরা বুঝতে পারবে। শি স্টপড দ্য রানিং বাস, ভালো করে বোঝো। শি স্টপড দ্য রানিং বাস, বাস কি? নাউন। নাউনকে দেখো মডিফাই কোয়ালিফাই করছে, কেমন বাস? না রানিং বাস। তাহলে ভার্বের আইএনজি ফর্ম যদি নাউনকে মডিফাই কোয়ালিফাই করার কাজ করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, আর অ্যাডজেক্টিভ ভার্বের আইএনজি ফর্ম হয়ে গেলে তাকে আমরা কি বলে দেবো? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেল? নেক্সট চলে আসো, শি কিলড দ্য রানিং ক্যাট। তাহলে দেখো ক্যাট নাউন, তাকে মডিফাই কোয়ালিফাই করছে ভার্বের আইএনজি ফর্ম রানিং, তাহলে এটাকে আমরা দেখো অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করছি সেন্টেন্সে ভার্বের আইএনজি ফর্মকে, তাই একে কি বলে দেবো? প্রেজেন্ট
পার্টিসিপল। নেক্সট চলে আসো স্মোকিং কজেস ক্যান্সার। এবার দেখো ভালো করে, এখানেও ভার্বের আইএনজি ফর্ম আছে, বাট এটা দেখো সেন্টেন্সে আমরা সাবজেক্ট হিসাবে ইউজ করছি। সাবজেক্ট হিসাবে ইউজ করা মানে কি, একে নাউন হিসাবে ইউজ করছি, তাহলে এই ভার্বের আইএনজি ফর্মকে আমরা কি বলে দেবো, জারেন্ট বলে দেবো। তাহলে জারেন্ট আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে আশা করছি তোমরা পার্থক্য বুঝতে পারছো। নেক্সট দেখো রামন স্টার্টেড ডান্সিং ইন দ্য ক্লাস। রামন স্টার্টেড হোয়াট, প্রশ্ন করো, তাহলে দেখো ডান্সিং ইন দ্য ক্লাস পাচ্ছ। তার মানে কি এই স্টার্ট ভার্বের দেখো এখানে অবজেক্ট হিসাবে আমরা একে ইউজ করছি, মানে নাউন হিসাবে ইউজ করছি। নাউন হিসাবে যদি ইউজ করি তাহলে সেটা কি হয়ে যাবে, জারেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে জারেন্ট এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে আশা করছি তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবে এবং গোলাবে না। ঠিক আছে, নেক্সট চলে আসো জারেন্ট আর ইনফিনিটিভের মধ্যে পার্থক্য কি না, জারেন্ট আর ইনফিনিটিভ অবজেক্ট হিসাবে যে কাজ করছে, তো সেখানে আমাকে বুঝতে হবে কখন জারেন্ট এবং ইনফিনিটিভকে আমরা অবজেক্ট হিসাবে কাজ করাতে পারি সেন্টেন্সে। তাহলে মোটামুটি আমরা নন ফাইনাইট ভার্বের আমরা মোটামুটি ক্যাটাগরি শেষ করে ফেললাম। এগুলো পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো মনোযোগ সহকারে দেখো। এরপরে আমরা শুরু করব হচ্ছে কি না মডেলস। ঠিক আছে, চলো এবার একটু মডেলস দেখে নেবো, যাকে আমরা বলে থাকি প্রাইমারি, দুটো ভাগ আমরা করে থাকি। মডেলস কখন তাকে বলে থাকবো, যেটা শুধু অক্সিলারি ভার্ব হবে বা হেল্পিং ভার্ব। ঠিক আছে, হেল্পিং ভার্ব বা যেটাকে আমরা শুধু অক্সিলারি ভার্ব বলি। বাবা বারবার বলে ফেলছি, দেখো ভালোবার টার্মিনোলজিগুলো মাথায় রেখো। শুধু অক্সিলারি ভার্ব যাকে আমরা বলবো সেই হয়ে যাবে কি মডেলস। আর যাকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব বলি, ভালো করে লিখে দিই দাঁড়াও, প্রাইমারি অক্সিলারি ভার্ব বলি। ঠিক আছে, তাদের মধ্যে কি পড়ছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। এরা সবাই কি না, এরা তিনজন হচ্ছে মেইন ভার্ব এবং হেল্পিং ভার্ব, দু হিসাবেই বাবা কাজ করতে পারে, তাই এদেরকে প্রাইমারি অক্সিলারি বলা হয়। আর যদি জিজ্ঞেস করা হয় শুধু অক্সিলারি কারা, না অনলি অক্সিলারি, অনলি অক্সিলারি হচ্ছে কারা, না হচ্ছে মডেলস। ঠিক আছে, অনলি অক্সিলারি হচ্ছে মডেলস। ঠিক আছে, তাহলে মডেলস থেকে আমরা শুরু করছি। মডেলস এবার শুরু করছি। মডেলসের মধ্যে দেখো প্রচুর আমরা মডেলস পেয়ে যাবো, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, এগুলো তো পড়বই। মডেলস থেকে দুরকম প্রশ্ন আসে। একটা হচ্ছে দেখো মনে রাখতে হবে যে মডেলস যেহেতু শুধু অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে, তো তার একটা মেইন ভার্বের প্রয়োজনীয়তা আছে, এবং তার সাথে তুমি যে ভার্বকে পেয়ার করবে, যে মেইন ভার্বকে পেয়ার করবে, সবসময় এদের সাথে ভার্বের ফার্স্ট ফর্মকে বা বেস ফর্মকে বাবা ইউজ করবে, বেস ফর্মকে ইউজ করবে। ঠিক আছে, এটা মনে রাখতে হয়। আর নেক্সট আমাকে মনে রাখতে হবে যে মডেলস এক্সপ্রেস করে কি মুড। মডেলস কিছু আমাদের মুড এক্সপ্রেস করে, যে আমরা কাউকে অর্ডার দিচ্ছি, না কাউকে রিকোয়েস্ট করছি, কাউকে পোলাইটভাবে বলছি, না কাউকে হচ্ছে ইনফর্মাল ওয়েতে বলছি, কাউকে ফর্মাল ওয়েতে বলছি, এই সমস্ত জিনিসগুলো বা এই সমস্ত মুডগুলো এক্সপ্রেস করে কে, মডেলস। ঠিক আছে, বোঝা গেল, এই সমস্ত মুডগুলো এক্সপ্রেস করে কে, মডেলস। তাহলে আমাকে মডেলসে ইউজেস জানতে হবে, যে কখন কোন মডেলস ইউজ করি, ইউজেস। ঠিক আছে, যে কখন কোনটা ইউজ করে এটাও জানতে হবে, এবং আমাকে মাথায় রাখতে হবে মডেল সবসময় হচ্ছে আমাদের কি করে, ভার্বের ফার্স্ট ফর্ম নেয়। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করব ক্যান থেকে। তাহলে আমরা শুরু করব হচ্ছে শ্যাল থেকে হচ্ছে আমরা শুরু করব। আচ্ছা, শ্যাল থেকে আমরা দেখব, দেখো শ্যালের মাধ্যমে আমরা হচ্ছে কিসের সেন্স দিই। মডেলস আমরা কি জানি, মডেলস হচ্ছে এক্সপ্রেস করে মুড। ওকে, তো কি কি মুড এক্সপ্রেস করে সেটাও আমরা দেখব। শুধু এদেরকে ফিউচারে ইউজ করা হয় তার কিন্তু কোনো মানে নেই। আরও একটা জিনিস, যে শ্যালের পাস্ট হিসাবে আমরা সবসময় যে শুড ইউজ করব তার কিন্তু কোনো মানে নেই। শ্যালের পাস্ট হিসাবে আমরা উডকেও বাবা ইউজ করতে পারি সেন্টেন্সে। শুড কখন ইউজ করব, যখন আমাকে সেটা অ্যাডভাইজের সেন্স দেবে, ডিউটির সেন্স দেবে, তখন আমরা শুডকে পাস্ট শ্যালের ইউজ করব। আর যখন আমরা ইন জেনারেল কথা বলবো, ইন জেনারেল স্টেটমেন্ট, ইন জেনারেল যখন আমরা কথাবার্তা বলবো, তখন আমরা শ্যালের পাস্ট হিসাবে কাকে ইউজ করব, উডকে ইউজ করব। ঠিক আছে, তো দেখো শ্যাল আমাদের ফিউচার টেন্স ডিনোট করা ছাড়াও আর কি কি মুড এক্সপ্রেস করে সেটা আমরা জেনে নেব। দেখো আমাদের ফিউচার অ্যাকশনের সাথে সাথে
অ্যাডিশনাল ডিগ্রি অফ পোলাইটনেস অর ফর্মালিটি, তখন দেখবে যে বেশিরভাগ ফর্মাল ওয়েতে যখন আমরা কথাবার্তা বলি অফিসিয়াল পারপাসে, তখনও আমরা শ্যালকে প্রেফার করি ইউজ করা, কারণ সেটা মোর আমাদের পোলাইটনেস এর ডিগ্রি আমাদের বাড়িয়ে দেয় এবং ফর্মালিটি অ্যাড করে দেয়। ওকে, নেক্সট হচ্ছে দেখো শ্যালের ইউজ হচ্ছে আমরা ফার্স্ট পার্সনের জন্য করে থাকি, সেটা আমরা সবাই জানি যে ফার্স্ট পার্সন অর্থাৎ আই এবং ভি এর সাথে আমরা শ্যালকে তো প্রেফার করি ইউজ করা, ঠিক আছে, শ্যালকে তো প্রেফার করি আমরা ইউজ করা। তার সাথে সাথে আমরা কি জানবো, তার সাথে সাথে আই এবং উই আমরা ফিউচারের অ্যাকশনের সাথে তাকে ইউজ করি, সাজেশন দেওয়ার জন্য আই এবং উই এর সাথে আমরা শ্যালকে ইউজ করি, প্রমিস এবং অফার প্রোভাইড করার জন্য আমরা কিন্তু শ্যাল কে ইউজ করি আমরা ফার্স্ট পার্সন আই এবং উই এর সাথে। এছাড়াও অনেকের ধারণা থাকে যে শ্যালের ইউজ শুধুমাত্র ম্যাম আমরা ফার্স্ট পার্সনের জন্য করি, না, শ্যালের ইউজ কিন্তু আমরা সেকেন্ড এবং থার্ড পার্সনের জন্য করে থাকি। কখন করে থাকি না, শ্যালকে আমরা সেকেন্ড এবং থার্ড পার্সনের জন্য তখন ইউজ করি যখন হচ্ছে আমরা সেখানে কমান্ড, থ্রেড অথবা অব্লিগেশনের সেন্স প্রোভাইড করে থাকি। ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট দেখে নাও, তাকে রিলেট করে আমরা কিছু এক্সাম্পলও দেখবো। নেক্সট দেখো ডিউটিস বাই গভর্নমেন্ট, অর্থাৎ স্কুল, কোর্ট বা অফিস থেকে যদি কোনো কিছু আমাকে কোনো কিছু কি দেওয়া হয়, ধরো কোনো নোটিশ দেওয়া হচ্ছে, কোনো নোটিফিকেশন প্রোভাইড করা হচ্ছে, সেখানেও দেখবে আমরা সেকেন্ড এবং থার্ড পার্সনের সাথেও শ্যালকে প্রেফার করে আমরা কিন্তু সেই কথাবার্তাগুলো বলে থাকি। অর্থাৎ দেখবে কোনো দেখো গভর্নমেন্টের তরফ থেকে কোনো জায়গা যদি সেখানে আমাদের প্রবেশ নিষেধ করা হয়, তখন দেখবে কি লেখা থাকে, ভিজিটার্স শ্যাল নট বি এন্টার্ড হেয়ার। ভিজিটার্স হচ্ছে থার্ড পার্সন, তার সাথে দেখবে আমরা শ্যালকে প্রেফার করে ইউজ করা। তো যদি কারণ ধারণা থেকে থাকে যে শুধু শ্যাল ফার্স্ট এবং সেকেন্ড শুধু ফার্স্ট পার্সনের সাথে ইউজ হয়ে থাকে, অর্থাৎ আই এবং উই এর সাথে ইউজ হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা ভুল। অনেক সময় আমরা সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সাথেও শ্যালকে প্রেফার করি। ঠিক আছে, চলো কিছু এক্সাম্পল দেখি। দেখো এখানে কিছু এক্সাম্পল আছে যেখান থেকে তোমরা কি কি মুড শ্যালের মাধ্যমে আমরা ইউজ করছি সেগুলো তোমরা বুঝতে পারবে। দেখো এখানে আমি যেটা হাইলাইট করতে চাইবো যে থার্ড আর সেকেন্ড পার্সনের সাথেও আমরা শ্যালকে ইউজ করেছি। দেখো কি আছে, হি হোক বা ইউ হোক, তার সাথে আমরা শ্যালকে ইউজ করেছি কি বলার জন্য, বি দেয়ার, ইউ অথবা হি শ্যাল বি দেয়ার অ্যাট 6 PM, অর্থাৎ 6টার মধ্যে তোমাদেরকে এখানে উপস্থিত দেখতে চাই। দেখো এই কথাটাও আমরা কি করেছি, হি এবং শি সেকেন্ড এবং থার্ড পার্সনের সাথেও আমরা শ্যালকে পেয়ার করেছি। বোঝা গেল, হি শ্যাল পে ফর দিস। দেখো এখানে থ্রেটের সেন্স পাচ্ছ, থ্রেটের সেন্স প্রোভাইড করা হচ্ছে, তো থ্রেটের সেন্স প্রোভাইড করার জন্য হচ্ছে আমরা কি করছি, আমরা হচ্ছে শ্যালকে ইউজ করছি। দেখো ভিজিটার্স শ্যাল নট এন্টার্ড হেয়ার, ঠিক আছে, ভিজিটার্সদের এখানে প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে, ভিজিটার্স থার্ড পার্সন, তার সাথে শ্যাল ইউজ করা হয়েছে। আশা করছি এক্সারসাইজ যে এক্সাম্পল দেওয়া আছে তার মাধ্যমে তোমরা মুডগুলো বুঝতে পারছো। নেক্সট চলে আসো, নেক্সট আমরা দেখে নেব উইলের ইউজ। দেখো উইলকে আমরা তো ফিউচার অ্যাকশনের জন্য ডিনোট করবই, তার সাথে সাথে উইলও কিছু আমাদের মুড এক্সপ্রেস করে থাকে। যেমন দেখো এক্সপ্রেস সাম কন্ডিশন, কিছু কন্ডিশন ডিনোট করার জন্য আমরা উইলকে ইউজ করে থাকি। এছাড়া ভলেন্টিয়ারি অ্যাকশন, ভলেন্টিয়ারি মানে নিজে থেকে যখন কোনো কাজ করি আমরা, তখন দেখবে উইলকে জেনারেলি আমরা সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সাথে ইউজ করি, কিন্তু অনেক ক্ষেত্র বিশেষে যখন ভলেন্টিয়ারি অ্যাকশনের কথা আসে তখন আমরা কি বলি, আই উইল ডু দিস, আমি এই কাজটা করব, কেউ আমাকে করতে বলেনি, আমি ভলেন্টিয়ারি, আমি এগিয়ে এসে নিজে কাজটা করতে চাইছি। তো সেই সেন্সেও দেখবে আমরা ফার্স্ট পার্সনের সাথেও উইলকে ইউজ করে থাকি। নেক্সট দেখো প্রেডিকশনের সেন্সে কোনো কিছু প্রেডিক্ট করছি, তো সেই সেন্সেও আমরা উইল ইউজ করে থাকি। প্রমিস, অফার, ইনফর্মাল রিকোয়েস্ট বোঝাবার জন্য, যেখানে ফর্মালের সেন্সে আমরা শ্যালকে প্রেফার করি, ইনফর্মাল ওয়েতে কোনো কিছু কথাবার্তা বলার জন্য আমরা উইলকে প্রেফার করি। নেক্সট চলে আসো স্ট্রং ডিটারমিনেশন অথবা কমান্ডসের জন্য অনেক সময় আমরা উইলকে ইউজ করে থাকি। চলো এক্সাম্পল দেখে নিই। আই উইল ডু দ্যাট, দেখো ভলেন্টিয়ারি অ্যাকশন দিচ্ছে। মাদার উইল গেট অ্যাংরি আফটার হিয়ারিং দিস, মা এটা শোনার পরে রেগে যেতে পারে, এটা দেখো প্রেডিকশন। তাহলে প্রত্যেকটা দেখো মুডগুলো তোমরা এক্সাম্পলের মাধ্যমে একটু মিলিয়ে নেবে যে ঠিকঠাক আমরা বুঝতে পারছি কিনা। নেক্সট আমরা দেখো পেজের দিকে এগোলাম, যেটা শুডকে আমরা শুধু দেখো শুড আমরা শ্যালের পাস্ট হিসাবে ইউজ করি না, শুডের মাধ্যমেও কিন্তু আমরা অনেক কিছু মুড এক্সপ্রেস করতে পারি। যেমন দেখো মেক রেকমেন্ডেশন, তোমাকে আমি রেকমেন্ড করছি এই পার্টিকুলার মুভি বা এই পার্টিকুলার জিনিসটা করার জন্য, তো সেটার সেন্সেও দেখো আমরা কি করেছি, শুডকে ইউজ করেছি। গিভ অ্যাডভাইস অথবা ডিউটি, অ্যাডভাইস অথবা ডিউটির সেন্সেও আমরা ইউজ করে থাকি। এক্সপ্রেস অব্লিগেশন, অব্লিগেশন দেখাবার জন্য।
এক্সপেকটেশন এবং এক্সপ্রেস দ্য কন্ডিশনাল মুড, অনেক সময় কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা শুডকে প্রোভাইড করি বা ইউজ করার চেষ্টা করি। যেমন ইফ ইউ কাম আই উইল গো, তো ইফের পরিবর্তে তুমি শুডকে ইউজ করে বলতে পারো শুড ইউ কাম আই উইল গো, বোঝা গেল? অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সও আমরা শুডকে ইউজ করতে পারি। প্রত্যেকটা দেখো সেন্টেন্স লেখা আছে, তোমরা ভালোভাবে পয়েন্টগুলো একটু মিলিয়ে নেবে। নেক্সট চলে আসো, উড। উড হচ্ছে উইলের পাস্ট হিসাবে ইউজ করা ছাড়াও আমরা নানা রকম মুড এক্সপ্রেস করতে পারি। দেখো হ্যাবিচুয়াল পাস্ট হ্যাবিট ডিনোট করার জন্য, পসিবিলিটি, অর্ডার অথবা পোলাইট রিকোয়েস্ট করার জন্য আমরা কিন্তু উডকে প্রেফার করি ইউজ করা। এছাড়াও দেখো কন্ডিশনাল মুড এক্সপ্রেস করতে পারি অথবা প্রেফারেন্সও দিতে পারি, যে চায়ের বদলে আমি প্রেফার করি টিকে, তো সেখানে উডকে আমরা ইউজ করতে পারবো। ওকে, তো দেখো প্রত্যেকটার হচ্ছে আমরা এক্সাম্পল দিয়েছি, সেটা কিন্তু ভালো করে দেখো। যেমন দেখো এখানে আই উড লাইক হ্যাভ টি নট, আই উইল হ্যাভ কফি নট টি, অর্থাৎ সেখানে দেখো আমি আমার কি প্রেফারেন্স দিচ্ছি, তো প্রেফারেন্স দেওয়ার জন্য কিন্তু আমরা উডকে ইউজ করেছি। তো এই ইউজেসগুলো এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছো কি না তোমরা কিন্তু জানিও। নেক্সট চলে আসো, আমরা ক্যান দেখে নেবো। ক্যান আমরা সবসময় অ্যাবিলিটি এবং কেপাবিলিটি দেখাবার জন্য আমরা ইউজ করে থাকি। এছাড়াও কি পসিবিলিটি অথবা ইম্পসিবিলিটি, কোনো কাজটা করা সম্ভব না সম্ভবপর নয় সেটা বোঝাবার জন্য ক্যানকে ইউজ করি। টু গিভ অর আস্ক ইনফর্মাল পারমিশন, ইনফর্মাল রিকোয়েস্ট, ইনফর্মাল অফার এবং সাজেশন, অর্থাৎ যখন আমরা ক্যানকে ইউজ করব অলওয়েজ মনে রাখবে সেটা ইনফর্মাল ওয়েতে আমরা কথাবার্তা বলার জন্য ক্যানকে ইউজ করে থাকি। ঠিক আছে, এবার দেখো এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে যেগুলো তোমরা ভালোভাবে মিলিয়ে নেবে যে সেই মুডগুলোকে তোমরা রিলেট করতে পারছো কিনা, যেগুলো পয়েন্ট করে দিয়েছি সবগুলো টুডা পয়েন্টে লেখা আছে বাবা। টুডা পয়েন্ট লেখা আছে মানে তোমাদের রিভিশন দিতে তোমাদের সাহায্য করবে। ওকে, নেক্সট চলে আসো। নেক্সট দেখো মে। মের ইউজ ভালো করে দেখে নাও। ফর্মাল পারমিশন, মে আই কাম ইন বলো না, তাহলে ফর্মাল পারমিশন নেওয়ার জন্য আমরা হচ্ছে মেকে ইউজ করে থাকি। এছাড়া পোলাইট অফার, সবসময় দেখবে মেয়ের সাথে পোলাইটনেস জড়িয়ে, হ্যাঁ, পোলাইট অফার রিকোয়েস্ট করার জন্য, পসিবিলিটি বোঝাবার জন্য বলি না ইট মে রেন টুডে, ইট মে রেন টুডে মানে কি এটা পসিবিলিটি বোঝাচ্ছে, যেখানে পসিবিলিটি 80% একদম হতেই পারে, তো সেখানে আমরা মেকে ইউজ করি। আবার তো আমরা দেখবো মাইট দিয়েও আমরা পসিবিলিটি বোঝাই, বাট মাইটের মাধ্যমে যে পসিবিলিটি বোঝাই সেটা লোয়ার ডিগ্রি পসিবিলিটি বাবা। ঠিক আছে, নেক্সট দেখো উইশেস অথবা ডিজায়ারের ক্ষেত্রেও আমরা হচ্ছে মেকে ইউজ করব। তাই দেখো প্রত্যেকটা মুড তোমরা এক্সাম্পলের মাধ্যমে কি করতে পারবে, মিলিয়ে নিতে পারবে। এই যে উইশ বা ডিজায়ারের জন্য ইউজ করি, দেখো কি বলি, মে ইউ লিভ লং, মে গড ব্লেস ইউ, মে আই কাম ইন ম্যাম, তা দেখো পারমিশন নিচ্ছ এবং পোলাইটলি নিচ্ছ, তো সেই সেন্সে দেখো আমরা মেকে ইউজ করছি। নেক্সট চলে আসো, দেখো মাইট। মাইট হচ্ছে সবসময় লোয়ার ডিগ্রি পসিবিলিটি বোঝাবে, যেখানে মেয়ের মাধ্যমে আমরা পসিবিলিটি 80% বোঝাচ্ছি, সেখানে 20%, ধরো সম্ভাবনা খুবই কম, যেতেও একদম নাই যেতে পারি, তো সেই সেন্সে আমরা মাইটকে ইউজ করি। এছাড়াও দেখো পাস্ট টেন্স মেয়ের হিসাবে মাইটকে আমরা ইউজ করি সাজেশন বোঝাবার জন্য, রিকোয়েস্টের সেন্সে খুব পোলাইটলি রিকোয়েস্ট করতে চাইছি, খুব জোরাজোরি করে রিকোয়েস্ট করতে চাইছি, সেখানে কিন্তু মাইটকে ইউজ করব। ইউজ ইন কন্ডিশনাল সেন্টেন্স, প্রত্যেকটা দেখো কন্ডিশনাল মুড এক্সপ্রেস করার জন্য মাইটকে আমরা ইউজ করতে পারি। প্রত্যেকটা দেখো এখানে কি আছে এক্সাম্পল দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু ভালোভাবে তোমরা কি করবে মিলিয়ে নেবে। প্রত্যেকটা এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো অ্যাকর্ডিং দেখবে যে মুডগুলো তোমরা রিলেট করতে পারছো কিনা। এবার দেখো কুড, ক্যানের পাস্ট হিসাবে আমরা কুডকে ইউজ করি, সেও দেখো অ্যাবিলিটি এবং ইনঅ্যাবিলিটি দেখাবে, পোলাইটলি রিকোয়েস্ট করার জন্য কুডকে ইউজ করব। পোলাইট পারমিশন অর্থাৎ ক্যানের থেকে কুড হচ্ছে আমাকে কি পোলাইটনেস বাড়িয়ে দেবে, পোলাইট, এবং ক্যান হচ্ছে দেখো ক্যান হচ্ছে ইনফর্মাল ওয়েতে আমরা ইউজ করার জন্য ক্যানকে ইউজ করি। তাহলে পোলাইট রিকোয়েস্ট, সাজেশন এবং কন্ডিশনাল সিচুয়েশন বোঝাবার জন্য কুডকে ইউজ করি। দেখো বলি না ইফ আই ওয়ার আ বার্ড আই কুড ফ্লাই, তাহলে কন্ডিশন যদি আমি পাখি হতাম তাহলেই আমি উঠতে পারতাম, তো সেই সেন্সে দেখো আমরা কুডকে ইউজ করেছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মডেলস যেটা আমরা দেখে নিলাম, এবং মোটামুটি ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো ভার্ব থেকে আমি তোমাদের বোঝাবার চেষ্টা করেছি। ভালোভাবে ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকটা যে আপকামিং এক্সামিনেশন আছে সেখানে কিছু হলেও তোমরা উপকৃত হবে। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাভ আ গুড ডে।